প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। 88833 কমিউনিকেশন 2 এর অনলাইন ভিত্তিক লেকচার মডিউল 6th লেকচারে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে বেসিক্যালি আমরা আমাদের কমিউনিকেশন 2 এ যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করব। আমি আপনাদের বেশ কিছু অ্যাসাইনমেন্টে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছিলাম। এর মধ্যে আপনারা অনেকেই বলেছিলেন যে অ্যাসাইনমেন্টে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থেকে আমি যাতে কিছু এক্সাম্পল দেখাই, সেগুলো নিয়েই মূলত আজকের লেকচার। আমরা সরাসরি চলে যাব আমাদের যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলোর এক্সপ্লেনেশনে, এবং তার যে করসপন্ডিং কিছু থিওরি আছে সেই থিওরিগুলো প্রথমে ব্যাখ্যা করে আসব। সবার প্রথমেই আমরা রেডিও প্রোপাগেশন এফেক্টসে চলে যাব। আমরা যখন সেলুলার কমিউনিকেশনে মাল্টিপাথ প্রোপাগেশন পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যে সেলুলার কমিউনিকেশনে আমাদের বিটিএস এবং মোবাইল স্টেশন যেটি রয়েছে তার মধ্যে সবসময় যে লাইন অফ সাইট থাকবে তা কিন্তু নয়, কেননা আমাদের সেলুলার কমিউনিকেশনে বেশিরভাগ কমিউনিকেশনই মূলত হয় নন লাইন অফ সাইট কমিউনিকেশনে। প্রথমেই চলে আসি লাইন অফ সাইট বলতে আমি কি বুঝাচ্ছি। লাইন অফ সাইট হচ্ছে বিটিএস থেকে এমএস পর্যন্ত আমরা সরাসরি যদি একটি লাইন ড্র করতে পারি এবং সেখানে যদি আমাদের কোনো অবস্ট্রাকল না থাকে তখন সেটিই হবে মূলত লাইন অফ সাইট। কিন্তু আমাদের বিটিএস এবং আমাদের এমএস এর মাঝখানে যদি কোনো অবস্ট্রাকল চলে আসে তখন কিন্তু সেটি লাইন অফ সাইট কমিউনিকেশন হবে না, তখন সেটি হয়ে যাবে নন লাইন অফ সাইট কমিউনিকেশন। এখানে আমরা যে ফিগারটি দেখতে পাচ্ছি সেখানে ট্রান্সমিটার অর্থাৎ বিটিএস এবং রিসিভার অর্থাৎ এমএস এর মাঝখানে দু ধরনের কমিউনিকেশনই দেখানো হচ্ছে, অর্থাৎ লাইন অফ সাইট এবং নন লাইন অফ সাইট কমিউনিকেশন। সিম্পলিফিকেশনের স্বার্থে এখানে আমরা একই ফিগারে এলওসি, এলওএস এবং এনএলওএস এই দুই ধরনের কমিউনিকেশন মোডই দেখাচ্ছি। প্রথমত বিটিএস থেকে এমএস পর্যন্ত এখানে যে ডিরেক্ট সিগন্যালটি দেখা যাচ্ছে এটি মূলত লাইন অফ সাইট কমিউনিকেশন, এবং নন লাইন অফ সাইট কমিউনিকেশন অর্থাৎ মাল্টিপাথ প্রোপাগেশনে তিন ধরনের ইনসিডেন্ট মূলত হয়। একটি হচ্ছে রিফ্লেকশন, একটি হচ্ছে ডিফ্র্যাকশন এবং আরেকটি হচ্ছে স্ক্যাটারিং। সবার প্রথমেই আমি লাইন অফ সাইট কমিউনিকেশনের যে উদাহরণটি দিলাম, অর্থাৎ যেটি হচ্ছে ডিরেক্ট সিগন্যাল, সেখানে কিন্তু পাথ হচ্ছে মাত্র একটি, অর্থাৎ একটি পাথ দিয়ে সিগন্যাল ট্রান্সমিটার থেকে রিসিভারে এসে পৌঁছায়। কিন্তু আমাদের যখনই সিগন্যালটি মাল্টিপাথ প্রোপাগেশনের কথা বলছি, অর্থাৎ মাঝখানে কোনো অবস্ট্রাকল চলে আসছে, নন লাইন অফ সাইট কমিউনিকেশন হয়ে যাচ্ছে, তখন কিন্তু সিগন্যালটি বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। যেমন আমি প্রথমেই মাল্টিপাথ প্রোপাগেশনে যে সিগন্যালটির উদাহরণ দিয়েছি সেটি হচ্ছে রিফ্লেক্টেড সিগন্যাল। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে বিটিএস থেকে সিগন্যালটি প্রথমে এসছে এই বিল্ডিং এর আমাদের যে সারফেস সেই সারফেসটি কিন্তু স্মুথ, এবং আমাদের যে ট্রান্সমিটেড সিগন্যাল সেই ট্রান্সমিটেড সিগন্যালের ওয়েভলেন্থের চেয়ে বিল্ডিং এর ওয়েভলেন্থ অনেক বেশি, অর্থাৎ রিফ্লেক্টিভ যে সারফেসটি রয়েছে সেই রিফ্লেক্টিং সারফেসের ওয়েভলেন্থ অনেক বেশি থাকে সিগন্যালটি আরেকটি সিগন্যালে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের ইনসিডেন্ট সিগন্যালটি রিফ্লেক্টেড হয়ে আমাদের এমএস এর কাছে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রোপাগেশনের পাথ কিন্তু দুটি। যখন আমরা ডিফ্র্যাক্টেড সিগন্যালের কথা বলবো তখন আমাদের যে অবস্ট্রাকলটি আছে, অর্থাৎ যে প্রতিবন্ধকতা আমাদের নন লাইন অফ সাইট কমিউনিকেশন তৈরি করেছে, সেই অবস্ট্রাকলটির এজ কিন্তু হবে আনইভেন। আনইভেন সারফেসে যখনই আমাদের সিগন্যালটি এসে ইনসিডেন্ট হবে তখন সিগন্যালটি বেশ কিছু ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাবে এবং ডিফ্র্যাক্টেড সিগন্যাল আকারে মাল্টিপাথে এসে আলটিমেটলি কিছু সিগন্যাল এসে আমাদের এমএস এর কাছে এসে পৌঁছাবে, যেটিকে আমরা বলছি ডিফ্র্যাক্টেড সিগন্যাল। এক্ষেত্রেও আমাদের যে ওয়েভলেন্থটি আছে অবস্ট্রাকল অথবা ডিফ্র্যাক্টেড সারফেসের যে ওয়েভলেন্থটি আছে সেই ওয়েভলেন্থ আমাদের ট্রান্সমিটিং সিগন্যালের ওয়েভলেন্থের চেয়ে তুলনামূলকভাবে বড় থাকে। আরও এক ধরনের মাল্টিপাথ প্রোপাগেশন আছে যার নাম হচ্ছে স্ক্যাটারিং। স্ক্যাটার্ড সিগন্যাল হয় মূলত যদি আমাদের ট্রান্সমিটিং সিগন্যালের চেয়ে অবস্ট্রাকলের ওয়েভলেন্থ যদি অনেক ছোট হয়, অর্থাৎ ছোট ছোট যে সকল অবস্ট্রাকল রয়েছে সেসব অবস্ট্রাকলে সিগন্যাল এসে ইনসিডেন্ট হলে তখন সিগন্যাল অনেকগুলো চিলড্রেন সিগন্যালে পরিণত হয়, ছোট ছোট অনেকগুলো সিগন্যালে ভাগ হয়ে যায়, অর্থাৎ আমাদের ইনসিডেন্ট সিগন্যালের পাওয়ারটি নতুন অনেকগুলো সিগন্যালে ভাগ হয়ে যায়, সেটিকে আমরা বলি স্ক্যাটার্ড সিগন্যাল।
সুতরাং এভাবে মূলত মাল্টিপাথ প্রোপাগেশন কখনো রিফ্লেক্টেড সিগন্যাল আকারে, কখনো ডিফ্র্যাক্টেড সিগন্যাল আকারে, কিংবা কখনো স্ক্যাটার্ড সিগন্যাল আকারে মাল্টিপল পাথে এসে আমাদের এমএস এর কাছে আসে। এটি হচ্ছে রেডিও প্রোপাগেশনের এফেক্ট। এবার আমরা চলে যাব ফ্রি স্পেস প্রোপাগেশনে। আমরা এখানে দু ধরনের কমিউনিকেশন দেখেছি প্রিভিয়াস স্লাইডে। একটি ছিল লাইন অফ সাইট কমিউনিকেশন এবং আরেকটি ছিল নন লাইন অফ সাইট কমিউনিকেশন। লাইন অফ সাইট কমিউনিকেশনই মূলত ফ্রি স্পেস প্রোপাগেশন, অর্থাৎ এক্ষেত্রে বিটিএস এবং এমএস এর মাঝখানে কোনো অবস্ট্রাকল থাকবে না। যেমনটি এখানে দেখানো হচ্ছে যে আমাদের এখানে একটি ট্রান্সমিটার অথবা একটি বিটিএস আছে, যেটি সারফেস থেকে যার উচ্চতা হচ্ছে এইচবি। এখানে এইচবি দিয়ে বোঝানো হচ্ছে হাইট অফ বিটিএস, এবং এখানে বিটিএস থেকে ডি ডিস্টেন্সে আমার একটি রিসিভার রয়েছে এমএস, সেটি সারফেস থেকে এইচ অফ এম, অর্থাৎ আমাদের মোবাইল স্টেশনটির হাইট হচ্ছে এইচ এম, এবং তাদের মাঝখানে যে সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি বিটিএস থেকে এমএস এ, সেটি হচ্ছে একটি ডিরেক্ট সিগন্যাল, অর্থাৎ লাইন অফ সাইট কমিউনিকেশন। এটি মূলত ফ্রি স্পেস প্রোপাগেশন। ফ্রি স্পেস প্রোপাগেশনে যে কনসিডারেশনগুলো আছে এবং যে প্যারামিটারগুলো আছে এবং সেখান থেকে আমরা যে ইকুয়েশন ডিরাইভ করব সেখানে আমরা চলে যাচ্ছি। আপনারা সবাই একটু খেয়াল করুন, এখানে আমাদের সবার প্রথমেই যেটি চলে আসে সেটি মূলত পাওয়ার ডেন্সিটি। এখানে পাওয়ার ডেন্সিটি ইকুয়াল টু, আমরা সবাই জানি পাওয়ার ডেন্সিটি হচ্ছে পার এরিয়াতে একক এরিয়ায় কি পরিমাণ পাওয়ার রয়েছে সেটি মূলত পাওয়ার ডেন্সিটি। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ট্রান্সমিটিং যে পাওয়ার আছে সেই ট্রান্সমিটিং পাওয়ারকে আমরা এরিয়া দিয়ে ডিভাইড করলে মূলত পাওয়ার ডেন্সিটি পেয়ে যাব, অর্থাৎ পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া। আমরা জানি যে স্ফিয়ার যেটি, অর্থাৎ গোলকের এরিয়ার হচ্ছে 4πr², অর্থাৎ এখানে আমাদের যে রিসিভিং এন্টিনাটি আছে সেই রিসিভিং এন্টিনাটির এরিয়াকে আমরা কনসিডার করছি 4πr² এবং রিসিভিং এন্টিনাকে আমরা স্ফিয়ার হিসেবে কনসিডার করছি। সেক্ষেত্রে এরিয়াটা হয়ে গেল 4πr² এবং পিটি হচ্ছে ট্রান্সমিটিং পাওয়ার। এখন আমরা যদি এন্টিনার গেইন চিন্তা করি, অর্থাৎ ট্রান্সমিটিং এন্টিনা যেটা আমাদের বিটিএস এ যে ট্রান্সমিটিং এন্টিনা রয়েছে তার গেইন যদি আমাদের জিটি হয়, তাহলে সেক্ষেত্রে এই সিগন্যালের সাথে এই ইকুয়েশনের সাথে আমাদের জিটি মাল্টিপ্লাই হবে। এখন ট্রান্সমিটিং এন্টিনা গেইন বলতে আমরা মূলত বোঝাই যে একটি নির্দিষ্ট ডিরেকশনে কি পরিমাণ পাওয়ার আমি ট্রান্সমিট করতে পারি। আমরা সবাই জানি যে আইসোট্রপিক এন্টিনা অথবা অমনি ডিরেকশনাল এন্টিনা সে কিন্তু চারদিকে অর্থাৎ 360 ডিগ্রিতে সমানভাবে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল রেডিয়েট করে। এখন যখনই আমি এন্টিনা গেইনের কথা বলছি, অর্থাৎ একটি নির্দিষ্ট ডিরেকশনে ট্রান্সমিটেড পাওয়ারের কোয়ান্টিটির কথা বলছি, তখন মূলত আমি আইসোট্রপিক এন্টিনার সাপেক্ষে একটি নির্দিষ্ট এন্টিনা, অর্থাৎ একটি ট্রান্সমিটিং এন্টিনা একটি নির্দিষ্ট ডিরেকশনে কি পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করতে পারে সেই পরিমাণকে বোঝাচ্ছি। অর্থাৎ একটি নির্দিষ্ট এন্টিনা যদি একটি ট্রান্সমিটিং এন্টিনা যদি একটি পার্টিকুলার ডিরেকশনে বেশি পরিমাণে পাওয়ার রেডিয়েট করতে পারে আইসোট্রপিক এন্টিনার সাপেক্ষে, তাহলে সেই এন্টিনার গেইন বেশি হবে। সেটি মূলত আমাদের এন্টিনা গেইন জিটি দিয়ে বোঝানো হচ্ছে। পরবর্তীতে আমরা চলে যাব, এখানে আমাদের যে রিসিভিং এন্টিনা রয়েছে সেই রিসিভিং এন্টিনার এফেক্টিভ অ্যাপারেচার যদি এই হয়, যেখানে এ দিয়ে এরিয়া এবং ই দিয়ে অ্যাপারেচার বোঝানো হচ্ছে, তাহলে আমাদের রিসিভড সিগন্যাল যে পাওয়ারটি আছে, রিসিভড সিগন্যালের পাওয়ার, সেই রিসিভড সিগন্যালের পাওয়ারের সাথে এই মাল্টিপ্লাই হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার ডেন্সিটি অথবা রিসিভারে যে পাওয়ারটা রিসিভ হবে, অর্থাৎ যে ডেন্সিটির পাওয়ার রিসিভিং এন্টিনায় রিসিভ হবে, তার প্রথম ইকুয়েশনটি ছিল পিটি ডিভাইডেড বাই 4πr², অর্থাৎ ট্রান্সমিটারের পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া। পরবর্তীতে আমরা ট্রান্সমিটিং এন্টিনার গেইন কনসিডার করেছি এবং আমাদের পিটি ডিভাইডেড বাই 4πr² এর সাথে জিটি মাল্টিপ্লাই হয়েছে, এবং পরবর্তীতে আমরা যখন এফেক্টিভ ভ্যালু ক্যালকুলেট করতে চাচ্ছি, অর্থাৎ এক্স্যাক্টলি কি পরিমাণ পাওয়ার আমাদের রিসিভিং এন্টিনাতে রিসিভ হয়েছে সেটি ক্যালকুলেট করার জন্য আমরা নতুন একটি প্যারামিটার এক্ষেত্রে ইনক্লুড করেছি, সেটি হচ্ছে এফেক্টিভ অ্যাপারেচার এই।
যেক্ষেত্রে এ দিয়ে এরিয়া এবং ই দিয়ে এফেক্টিভ বোঝানো হচ্ছে। এখন এফেক্টিভ অ্যাপারেচার বলতে আমরা যেটা বুঝি, একটি হচ্ছে ফিজিক্যাল এরিয়া, অর্থাৎ একটি এরিয়া, একটি এন্টিনা যতটুকু বড় অর্থাৎ তার সারফেস এরিয়া পুরোটুকুই হচ্ছে তার ফিজিক্যাল এরিয়া। কিন্তু একটি এরিয়ার পুরো ফিজিক্যাল এরিয়া দিয়ে কিন্তু সে সিগন্যালকে রেডিয়েট করে না কিংবা সিগন্যালকে রিসিভ করে না। যেটুকু এরিয়া অথবা যেটুকু সারফেস এরিয়া নিয়ে সে সিগন্যালকে এফেক্টিভলি ট্রান্সমিট অথবা রিসিভ করতে পারে সেটিই মূলত তার এফেক্টিভ অ্যাপারেচার। এবং এখানে এই প্যারামিটারটি আমাদের প্রিভিয়াস যে ইকুয়েশনটি আছে তার সাথে মাল্টিপ্লাই করা হয়েছে। এখানে এফেক্টিভ অ্যাপারেচারের এন্টিনা অ্যাপারেচারের একটা ইকুয়েশন আছে, AE ইকুয়াল টু lambda square divided by 4 pi into GR, অর্থাৎ রিসিভিং এন্টিনার গেইন। রিসিভিং এন্টিনার গেইনকে যদি আমরা এক্ষেত্রে জুড়ে দিই তাহলে আমাদের এন্টিনা অ্যাপারেচারের ইকুয়েশনটি দাঁড়াবে হচ্ছে ওয়েভলেন্থ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই ইন্টু গেইন অফ রিসিভিং এন্টিনা। এখন আমাদের এখানে যে ইকুয়েশনটি রয়েছে অর্থাৎ রিসিভড সিগন্যাল পাওয়ার, সেই রিসিভড সিগন্যাল পাওয়ারে এর এই মানের জায়গায় আমরা যদি এই মানটি সাবস্টিটিউট করে দিই তাহলে আমরা যে ইকুয়েশনটি পাবো সেই ইকুয়েশনটি হচ্ছে এটি, রিসিভড পাওয়ার ইকুয়াল টু পিটি জিটি জিআর lambda square divided by 4 pi r whole square। এই ধরনের ইকুয়েশনকে মূলত বলা হয় ফ্রিজ ট্রান্সমিশন ইকুয়েশন, অথবা এটিকে অন্যভাবে লেখা যায়। আমরা যদি ল্যামডার ইকুয়েশনকে ভাঙি তাহলে এই ইকুয়েশনকে আমরা এভাবে লিখতে পারি, PR ইকুয়াল টু পিটি জিটি জিআর সি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই আর এফ হোল স্কোয়ার। বেসিক্যালি আমরা সবাই জানি যে সি, ল্যামডা এবং এফ এর মধ্যে একটি সম্পর্ক রয়েছে, সি ইকুয়াল টু এফ ল্যামডা, যেখানে সি হচ্ছে ভ্যালোসিটি অফ লাইট এবং এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে এখানে আমরা যদি ল্যামডার ভ্যালুটি সাবস্টিটিউট করি তাহলে ল্যামডা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এফ, অর্থাৎ ল্যামডা স্কোয়ারের পরিবর্তে আমরা সি স্কোয়ার ডিভাইডেড বাই এফ স্কোয়ার লিখতে পারি। সেখানে এই ল্যামডার পরিবর্তে সি স্কোয়ার ডিভাইডেড বাই এফ স্কোয়ার এই ভ্যালুটি আমরা সাবস্টিটিউট করে দিয়েছি এবং তারপর আলটিমেটলি এই ইকুয়েশনটি আমরা পেয়েছি। আমরা যে অ্যাসাইনমেন্টে যে প্রবলেমটি আমি দিয়েছি সেই প্রবলেমের প্রথমটিতেই মূলত এই ইকুয়েশন ব্যবহার করা হয়েছে, রিসিভড সিগন্যাল পাওয়ার ক্যালকুলেট করতে বলা হয়েছিল। এরকম একটি ইকুয়েশন আমরা দেখব, কিন্তু তার আগে আমাদের এই প্যারামিটারে, আমাদের এই ইকুয়েশনে যে প্যারামিটারগুলো ব্যবহৃত হয়েছে তার সাথে আবার আমরা একটু পরিচিত হব। পিআর হচ্ছে আমাদের রিসিভিং এন্টিনাতে যে পাওয়ার আমি রিসিভ করি সেটি মূলত পিআর। পিটি দিয়ে আমাদের ট্রান্সমিটিং এন্টিনা দিয়ে আমি যে সিগন্যালকে রেডিয়েট করেছি তার যে পাওয়ার সেটি মূলত পিটি। জিটি দিয়ে আমি ট্রান্সমিটিং এন্টিনার গেইনকে বোঝাচ্ছি, জিআর দিয়ে রিসিভিং এন্টিনার গেইনকে বোঝাচ্ছি, ল্যামডা দিয়ে ওয়েভলেন্থকে, এবং আর দিয়ে এখানে মূলত ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে যে ডিস্টেন্সটি সেই ডিস্টেন্সটিকে বোঝানো হচ্ছে। এবার আমরা একটি সমস্যাতে চলে যাব। এখানে একটি প্রবলেম উল্লেখ করা হয়েছে। আমরা এখানে একটি এক্সাম্পল দেখতে চাচ্ছি। এক্সাম্পলে যে ভ্যালুগুলো উল্লেখ করা হয়েছে সেখানে আমরা চলে যাব। বলা হচ্ছে কনসিডার অ্যান ইনডোর ওয়্যারলেস ল্যান। ওয়্যারলেস ল্যান আমরা সবাই জানি, ওয়্যারলেস ল্যানের আরও একটি নাম হচ্ছে ওয়াইফাই, যেখানে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সির ভ্যালু দেওয়া আছে 900 মেগাহার্টজ এবং সেলের রেডিয়াস দেওয়া আছে 100 মিটার। অর্থাৎ ওয়াইফাই থেকে আমরা যদি একটি রেডিয়াস কনসিডার করে একটি সার্কেল আঁকি তাহলে সেই রেডিয়াসের ভ্যালু হচ্ছে 100 মিটার এবং এটি হচ্ছে একটি নন ডিরেকশনাল এন্টিনা। নন ডিরেকশনাল এন্টিনা বলতে আমরা আইসোট্রপিক অথবা অমনি ডিরেকশনাল এন্টিনাকে বোঝাচ্ছি, অর্থাৎ চারদিকে যে সমানভাবে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল রেডিয়েট করতে পারে সেটি মূলত নন ডিরেকশনাল অথবা অমনি ডিরেকশনাল এন্টিনা অথবা আইসোট্রপিক এন্টিনা নামে আমরা যেটাকে জানি। এখানে ফ্রি স্পেস পাথ লস মডেল ব্যবহার করতে বলা হয়েছে, অর্থাৎ যেখানে একটু আগে আমরা যে ফিগারটি দেখে এসেছি এটি মূলত ফ্রি স্পেস প্রোপাগেশন মডেল। এই ফ্রি স্পেস প্রোপাগেশন মডেল ব্যবহার করে what transmit power is required at the access point in order for all terminal within the cell to receive a minimum power of 10 microwatt। অর্থাৎ আমাদের এই রেডিয়াসের ভেতরে, এই ওয়াইফাই রেডিয়াসের ভেতরে
আমাদের 10 মিলি মাইক্রোওয়াট পাওয়ার পাওয়ার জন্য আমাদের ট্রান্সমিটিং সিগন্যালের অর্থাৎ আমাদের যে সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে পিটির ভ্যালু কেমন হওয়া প্রয়োজন সেটি জানতে চাওয়া হচ্ছে। এটি হচ্ছে প্রথম কোয়েশ্চেন, যে 10 মাইক্রোওয়াট পাওয়ার রিসিভ করার জন্য আমাদের ট্রান্সমিটিং সিগন্যালের পাওয়ার কেমন হওয়া প্রয়োজন, কত হওয়া প্রয়োজন। অর্থাৎ প্রথমেই আমাদের যেটি বের করতে হবে সেটি হচ্ছে পিটি। পিটি ক্যালকুলেট করতে হবে এবং পরের ইকুয়েশনে পরের প্রবলেমে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে হাউ ডাজ দিস চেঞ্জ ইফ দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি ইজ 5 GHz। প্রথমে দেখুন এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ভ্যালু কিন্তু দেওয়া ছিল 900 মেগাহার্টজ এবং পরে আরো একটি ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে 5 GHz। সুতরাং এখানে এই ফ্রিকোয়েন্সিকে আমরা F1 হিসেবে কনসিডার করতে পারি এবং 5 GHz এই ফ্রিকোয়েন্সিকে আমরা F2 হিসেবে কনসিডার করতে পারি। অর্থাৎ এফসির জন্য আমরা প্রথমে পিটি বের করব, ট্রান্সমিটেড পাওয়ার বের করব এবং পরবর্তীতে আমরা 5 GHz এই অপারেটিং ফ্রিকোয়েন্সির জন্য এই FC2 এর জন্য আমাদের পিটির ভ্যালু বের করতে হবে। সবার প্রথমে আমরা চলে আসব ইকুয়েশনে। আমরা এখানে যে ইকুয়েশনটির সাথে পরিচিত হয়েছি, যে ফর্মুলার সাথে আমরা পরিচিত হয়েছি সেটি হচ্ছে PR রিসিভড সিগন্যাল পাওয়ার ইকুয়াল টু পিটি ট্রান্সমিটেড পাওয়ার, transmitting antenna gain, receiving antenna gain, wavelength square divided by 4 pi r whole square। অর্থাৎ এখানে এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিটির ভ্যালু আছে, পিটি আছে, এখান থেকেই আমরা মূলত এই প্রবলেমটি সলভ করতে পারি। এই ইকুয়েশনটি আমরা যদি রিশাফল করি, অর্থাৎ আমরা পিটির ভ্যালু যেহেতু বের করতে চাচ্ছি, পিটির ভ্যালু বের করার জন্য অন্যান্য যত প্যারামিটার আছে তাদেরকে আমরা রিশাফল করলাম। রিঅ্যারেঞ্জ করার পর যে ইকুয়েশনটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে পিটি ইকুয়াল টু PR ইন্টু 4 পাই ডি ডিভাইডেড বাই GL ল্যামডা, GL রুট GL ল্যামডা হোল স্কোয়ার। এখানে GL বলতে আমরা মূলত, আপনারা যদি ইকুয়েশনটি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন এখানে দুইটি গেইন রয়েছে, একটি হচ্ছে ট্রান্সমিটিং সিগন্যাল গেইন, ট্রান্সমিটিং এন্টিনা গেইন এবং রিসিভিং এন্টিনা গেইন। এই ট্রান্সমিটিং এন্টিনা গেইন এবং রিসিভিং এন্টিনা গেইন দুটোকে একসাথে কম্বাইনলি আমরা GL দিয়ে প্রকাশ করতে পারি। এখানে সবগুলো ভ্যালু যদি আমরা একটু তুলে নিতে চাই যে গিভেন ভ্যালুস কি কি রয়েছে, তাহলে এখানে F1 900 মেগাহার্টজ, F2 5 GHz, এখানে আমাদের ডায়ামিটার দেওয়া আছে, সিগন্যালের রেডিয়াস দেওয়া আছে 100 মিটার এবং এখানে উল্লেখ করা হয়েছে যে আমাদের রিসিভিং পাওয়ার হচ্ছে 10 মাইক্রোওয়াট, অর্থাৎ PR এর ভ্যালু হচ্ছে 10 মাইক্রোওয়াট। তাহলে পিটির ভ্যালু বের করতে হবে। তাহলে সবার প্রথমে গিভেন ভ্যালুস গুলো আমরা নিয়ে নিলাম, কিন্তু এখানে আমাদের GL এর ভ্যালু কিন্তু এখানে উল্লেখ করা নেই, যদিও এখানে বলা হয়েছে নন ডিরেকশনাল এন্টিনা। আমি ইতিমধ্যে বলেছি নন ডিরেকশনাল এন্টিনা মানেই আসলে অমনি ডিরেকশনাল এন্টিনা অথবা আইসোট্রপিক এন্টিনা। আইসোট্রপিক অথবা নন ডিরেকশনাল এন্টিনার ক্ষেত্রে এন্টিনা গেইন ট্রান্সমিটিং এবং রিসিভিং সিগন্যালের ক্ষেত্রে, রিসিভিং এন্টিনার ক্ষেত্রে মূলত 1। তাহলে GL এর ভ্যালু হচ্ছে 1। এখানে আমাদের ল্যামডা প্রয়োজন, কিন্তু ল্যামডার ভ্যালু কিন্তু এই প্রবলেমে দেওয়া নেই। তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা জানি C ডিভাইডেড বাই FC। তাহলে C ভ্যালু হচ্ছে লাইটের ভ্যালোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং FC1 এর ভ্যালু দেওয়া আছে 900 মেগাহার্টজ। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে C ডিভাইডেড বাই FC অর্থাৎ 3 × 10⁸ ডিভাইডেড বাই 900 মেগাহার্টজ অর্থাৎ মেগাহার্টজ 10⁶। তাহলে এখানে আমাদের ল্যামডার ভ্যালু আমরা পাবো 0.33 মিটার এবং আমাদের এখানে রেডিয়াস নয় ডায়ামিটার দেওয়া আছে, 10 মিটার এবং আমাদের রিসিভিং সিগন্যালের পাওয়ার দেওয়া আছে। সেখানে সবগুলো ভ্যালু যদি আমরা বসাই, অর্থাৎ এখানে আমাদের PR এর ভ্যালু, D এর ভ্যালু, ল্যামডার ভ্যালু এবং GL এর ভ্যালু আমরা যদি বসাই তাহলে সেখান থেকে আমরা কিন্তু পিটির মান পেয়ে যাচ্ছি। পিটির মান আমরা এখান থেকে পাচ্ছি 1.45 ওয়াট। যেহেতু এটা পাওয়ার সুতরাং এটির ইউনিট এসছে ওয়াটে। এখন এটিকে আমরা যদি ডেসিবেল ওয়াটে পরিণত করতে চাই তাহলে ডেসিবেল ওয়াটে পরিণত করার একটি ফর্মুলা রয়েছে। আমাদের পাওয়ারটি যদি ওয়াটে থাকে তাহলে সেই পাওয়ারকে ডেসিবেল ওয়াটে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে তার ফর্মুলা হচ্ছে 10 log 10 base 10 ওয়াট পাওয়ার ইন ওয়াট ডিভাইডেড বাই 1 ওয়াট।
এটিকে যদি আমরা ডেসিবেল পার মিলিওয়াটে প্রকাশ করতে চাই তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে 10 লগ পাওয়ার ইন মিলিওয়াট ডিভাইডেড বাই মিলিওয়াট। এবং যখনই আমরা একটি ওয়াটকে ডিবি ওয়াটকে ডেসিবেল ওয়াটকে আমরা ডেসিবেল মিলিওয়াটে প্রকাশ করতে যাব ততবার কিন্তু আমাদের 30 করে অ্যাড করে নিতে হবে। তাহলে এখানে খুব সহজভাবে বোঝা যাচ্ছে যখনই আমরা 1.45 ওয়াটকে আমরা ডেসিবেল ওয়াটে প্রকাশ করতে চাব তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 10 লগ 10 বেস ওয়াটে পাওয়ার হচ্ছে 1.45, দ্যাট মিন্স 10 লগ 1.45 ডিভাইডেড বাই 1। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 1.61 ডেসিবেল ওয়াট। এবং এটিকে আমরা যদি প্রকাশ করতে চাই আমাদের ডেসিবেল মিলিওয়াটে তাহলে তার সাথে সিম্পলি জাস্ট আমরা 30 অ্যাড করে দিব। তাহলে সেক্ষেত্রে আমাদের ডেসিবেল মিলিওয়াটের ভ্যালু হবে 31.61 ডেসিবেল মিলিওয়াট। দেখুন তাহলে এরই সাথে আমাদের প্রথম যে প্রবলেমটি ছিল অর্থাৎ 10 মাইক্রোওয়াট এই রিসিভিং পাওয়ারটি পাওয়ার জন্য আমাদের ট্রান্সমিটিং পাওয়ার অর্থাৎ পিটির ভ্যালু কত হবে, এই প্রবলেমটি আমরা এখানে সলভ করলাম। এটি ডেসিবেল ওয়াটে অথবা ডেসিবেল মিলি ওয়াটে কিন্তু ক্যালকুলেট করা যায়। পরবর্তীতে আরও একটি প্রবলেম দেওয়া আছে, বলা হচ্ছে যদি আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি 5 গিগাহার্টজ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পিটির ভ্যালু কি হবে। একইভাবে আমরা ল্যামডার ভ্যালু এক্ষেত্রে ক্যালকুলেট করতে হবে, যেহেতু আমাদের এফসির ভ্যালু চেঞ্জ হয়ে গেছে সুতরাং আমাদের ল্যামডার ভ্যালু হবে ল্যামডা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এফ, অর্থাৎ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9, যেহেতু গিগাহার্টজে আছে সুতরাং 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হার্টজ। তাহলে সেক্ষেত্রে ল্যামডার ভ্যালু আমরা পাচ্ছি 0.06 মিটার। এবং এই ভ্যালুটি আমরা যদি এই ফর্মুলাতে বসাই তাহলে সেক্ষেত্রে আমি ট্রান্সমিটিং পাওয়ারের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 43.9 কিলোওয়াট। এবং সেখান থেকে আমরা ডেসিবেল ওয়াট এবং ডেসিবেল মিলিওয়াট ক্যালকুলেট করতে পারি। আমরা জানি যে ফর্মুলাটি হচ্ছে 10 লগ 16.42 10 log 43.9 into 10 to the power 3 watt divided by 1 watt। তাহলে সেক্ষেত্রে আমাদের ডেসিবেল ওয়াটে চলে আসবে। আর ডেসিবেল ওয়াটের সাথে আমরা যদি 30 অ্যাড করি তাহলে ডেসিবেল মিলি ওয়াটে চলে আসবে। এটি হচ্ছে প্রথম ইকুয়েশন থেকে আমরা প্রবলেম কিভাবে সলভ করতে পারি। এরপরে আমরা চলে আসি এন্টিনা গেইনে। এন্টিনা গেইনের বিষয়টি আমি ইতিমধ্যে বলেছি, একটি নির্দিষ্ট ডিরেকশনে সিগন্যাল যে পরিমাণে পাওয়ার রেডিয়েট করতে পারে কিংবা রিসিভ করতে পারে সেটি হচ্ছে ট্রান্সমিটিং অথবা রিসিভিং এন্টিনার গেইন। তাহলে এক্ষেত্রে আমাদের এন্টিনার সাথে এন্টিনা গেইনের সাথে এফেক্টিভ এরিয়ার একটি রিলেশনশিপ রয়েছে। এটি হচ্ছে এন্টিনা গেইন, এটির মান হচ্ছে 4 পাই AE অর্থাৎ এফেক্টিভ এরিয়া ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। এখানে যে ল্যামডার ভ্যালু আছে সেটিকে আবার আমরা যদি সাবস্টিটিউট করি, আবার আমরা যদি ফর্মুলা বসাই তাহলে ল্যামডা ইকুয়াল টু সি স্কোয়ার, ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এফ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এই ফর্মুলাটি পেতে পারি। এখানে সবগুলোই আমরা জানি। আমরা পরবর্তীতে চলে যাই এন্টিনা গেইনের আরও একটি ফর্মুলাতে। এন্টিনা গেইন জিকে আমরা প্রকাশ করতে পারি, এটা হচ্ছে এফিসিয়েন্সি, নেট এফিসিয়েন্সি, এবং তার পাশাপাশি রয়েছে পাই ডি ডিভাইডেড বাই ল্যামডা হোল স্কোয়ার। এখানে ডি বলতে আমরা ডায়ামিটারের কথা বলছি, এন্টিনা ডায়ামিটারের কথা বলছি, ল্যামডা ওয়েভলেন্থ। তাহলে এক্ষেত্রে আমরা এখানে ল্যামডাকে আমরা যদি ভাঙি তাহলে আমাদের ইকুয়েশনটি হবে এটা ইন্টু পাই ডি এফ ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার। যেমন এখানে একটি সমস্যা দেওয়া আছে, এখানে যে এক্সাম্পলটি দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যে একটি এন্টিনার ডায়ামিটার হচ্ছে 2 মিটার এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 গিগাহার্টজ এবং তার ওয়েভলেন্থ হচ্ছে 0.05 মিটার। তাহলে তার গেইন কত হবে সেটা বের করতে বলা হয়েছে। এবং এখানে যদি আমরা এই এন্টিনার কথা চিন্তা করি যে একটি এন্টিনা টিপিক্যাল একটি এন্টিনা, তাহলে সেই এন্টিনার মূলত এফিসিয়েন্সি 0.55। তাহলে এই ইকুয়েশনে আমি যদি এফিসিয়েন্সি নেট এফিসিয়েন্সির ভ্যালু 0.55 কনসিডার করি এবং আমাদের এখানে ডি এর ভ্যালু অর্থাৎ আমাদের ডায়ামিটারের ভ্যালু যেটা দেয়া আছে 2 মিটার, ফ্রিকোয়েন্সির ভ্যালু 6 গিগাহার্টজ, ওয়েভলেন্থের ভ্যালু 0.05 মিটার, এই ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে সাবস্টিটিউট করি তাহলে কিন্তু আমাদের এন্টিনা গেইন চলে আসবে।
ঠিক তেমনি আমাদের এখানে আরো একটি এক্সাম্পল দেওয়া আছে, বলা হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি 14 গিগাহার্টজ হয়, আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেছি কিন্তু ডায়ামিটার সেম আছে, অর্থাৎ ডায়ামিটার হচ্ছে 2 মিটার এবং ওয়েভলেন্থের ভ্যালু চেঞ্জ করেছি, ওয়েভলেন্থের ভ্যালু হচ্ছে 0.021 মিটার, তাহলে আমাদের এন্টিনা গেইন কেমন হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এন্টিনা গেইন 46.9 ডেসিবেল হয়ে যাচ্ছে। এ থেকেই আমরা বুঝতে পারছি আসলে যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ট্রান্সমিটিং সিগন্যালের যদি ফ্রিকোয়েন্সি আমাদের বেড়ে যায় অথবা রিসিভিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি আমাদের বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের গেইনও বেড়ে যাবে। তাহলে একটি সার্কুলার রিফ্লেক্টর এন্টিনার ক্ষেত্রে, কেবলমাত্র সার্কুলার রিফ্লেক্টর এন্টিনার ক্ষেত্রে আমাদের যে নেট এফিসিয়েন্সি রয়েছে তার টিপিক্যাল ভ্যালু হচ্ছে 0.55। এটির মাধ্যমে আমরা এন্টিনা গেইন ক্যালকুলেট করতে পারি। এবার আমরা চলে যাব ট্রান্সমিশন এবং পাথ লস। পাথ লসের বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে আপনাদের অ্যাসাইনমেন্টে এবং সেখান থেকে কিছু প্রবলেমও দেওয়া হয়েছে। এবার আমরা পাথ লসের বিষয়টি একটু বোঝার চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের ট্রান্সমিটার এবং এটি হচ্ছে রিসিভার। ট্রান্সমিটিং বিটিএস অথবা রিসিভিং বিটিএস, তারা মাইক্রোওয়েভ লিঙ্কের মাধ্যমে কানেক্টেড আছে। এখন এটি এই বিটিএস থেকে, অর্থাৎ ট্রান্সমিটিং বিটিএস থেকে যে সিগন্যাল রেডিয়েট হচ্ছে অথবা যে রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েট হচ্ছে তার পাওয়ার হচ্ছে পিটি, অর্থাৎ ট্রান্সমিটিং পাওয়ার, এবং এই ট্রান্সমিটিং এন্টিনার গেইন হচ্ছে জিটি, এবং এটি হচ্ছে আমাদের রিসিভিং বিটিএস। এখানে যে সিগন্যালটি রিসিভ হবে তার পাওয়ার হচ্ছে পিআর এবং এই রিসিভিং এন্টিনার গেইন হচ্ছে জিআর, এবং তাদের মাঝখানে এই যে ফ্রি স্পেস যে লসটি আছে সেটি হচ্ছে পাথ লস। তাহলে আমরা ইন জেনারেলি বলতে পারি received signal power equal to transmitting signal power into gain of transmitter and receiving antenna. Transmitting antenna gain into receiving antenna gain divided by free space path loss, অর্থাৎ L। এই ইকুয়েশনটিকে আমরা যদি ডেসিবেলে প্রকাশ করি, এটি হচ্ছে নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন, এটিকে যদি আমরা ডেসিবেলে প্রকাশ করি তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনটি চলে আসবে received signal power in decibel equal to transmitting signal power in decibel plus transmitting antenna gain plus receiving antenna gain। আর এই আমাদের ফ্রি স্পেস পাথ লস এটি যেহেতু ডিভাইডেড অবস্থায় আছে, যখনই আমি এটি লগারিদমিক স্কেলে নিয়ে যাব তখন কিন্তু সেটি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এল ডেসিবেল। তাহলে এভাবে আমরা মূলত পাথ লস ক্যালকুলেট করতে পারি এবং পাথ লসের কারণে আমাদের রিসিভিং সিগন্যালের পাওয়ার কতটা কমে যাবে সেটা আমরা এস্টিমেট করতে পারি। এবার আমরা একটি ইকুয়েশনে চলে আসব। ফ্রি স্পেস পাথ লসকে কিভাবে ক্যালকুলেট করা যায়? ফ্রি স্পেস পাথ লসকে ক্যালকুলেট করার ইকুয়েশন হচ্ছে পিটি ডিভাইডেড বাই পিআর, অর্থাৎ ট্রান্সমিটিং পাওয়ার ডিভাইডেড বাই রিসিভিং পাওয়ার। এটির যে ইকুয়েশন সেটি হচ্ছে 4 পাই আর ডিভাইডেড বাই ল্যামডা হোল স্কোয়ার। আর আমরা বলেছি ইতিমধ্যে, এবং ল্যামডা ওয়েভলেন্থ আপনারা সবাই জানেন। এই ল্যামডার ইকুয়েশনকে আমরা ভাঙলে একইভাবে এফ ডিভাইডেড বাই সি অথবা সি ডিভাইডেড বাই এফ পাবো আমরা, অর্থাৎ আমাদের এফটি উপরে চলে যাবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যদি এখানে ট্রান্সমিটিং এবং রিসিভিং এন্টিনার গেইনকে কনসিডার করি তাহলে আমাদের ফ্রি স্পেস পাথ লসের ইকুয়েশনটি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই জিটি ইন্টু জিআর ইন্টু 4 পাই আর ডিভাইডেড বাই ল্যামডা হোল স্কোয়ার। তখন আমরা আমাদের ট্রান্সমিটিং এন্টিনা এবং রিসিভিং এন্টিনার গেইনকে কনসিডার করছি। কিন্তু যদি আমরা অমনি ডিরেকশনাল এন্টিনা অথবা আইসোট্রপিক এন্টিনার কথা বলি সেক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনে জিটি এবং জিআর এর ভ্যালু বসানোর প্রয়োজন নেই, কেননা আমরা জানি যে আইসোট্রপিক এন্টিনার ক্ষেত্রে আমাদের ট্রান্সমিটিং এন্টিনা এবং রিসিভিং এন্টিনার গেইন কিন্তু ইউনিটি। এবার একটা এক্সাম্পল আমরা দেখতে চাই। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে। এখানে বলা হচ্ছে একটি মেরিটাইম রাডার যেটা নেভিগেশনের কাজে ব্যবহার করা হচ্ছে সেটি এক্স ব্যান্ডে অপারেট করছে, স্ক্যান করছে, এবং এটি থেকে আমি কোস্ট লাইন দেখতে পারবো 11 কিলোমিটার ডিস্টেন্সে। অর্থাৎ এখানে যেটি বলা আছে সেটি হচ্ছে একটি রাডার যেটি এক্স ব্যান্ডে অপারেট করছে। এক্স ব্যান্ড বললেই আমাদের বুঝতে হবে আমরা মূলত 9.5 গিগাহার্টজ এর কথা বলছি। তাহলে অপারেটিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 9.5 গিগাহার্টজ এবং এখানে ডিস্টেন্স দেওয়া আছে 11 কিলোমিটার, এবং আমাদের যেটা করতে হবে ফ্রি স্পেস পাথ লসটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা লগারিদমে এটি ক্যালকুলেট করতে পারি 20 লগ 4 পাই, এই যে এখানে 4 পাই দেওয়া আছে,
আমাদের আর হচ্ছে ডিস্টেন্স, ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে ডিস্টেন্স, অর্থাৎ কোস্ট লাইন এবং রাডার এন্টিনার মাঝখানে যে ডিস্টেন্স সেটি হচ্ছে 11 কিলোমিটার। আমরা 11 কিলোমিটারকে সাবস্টিটিউট করলাম এবং আমাদের এখানে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির ভ্যালু আমরা বসালাম 9.5 এক্স ব্যান্ড যেহেতু, সুতরাং 9.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 যেহেতু গিগাহার্টজে রয়েছে, এবং ডিভাইডেড বাই সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এখান থেকে কিন্তু আমাদের ডেসিবেলে আমরা ফ্রি স্পেস পাথ লসটি পেয়ে যাচ্ছি। এই ফর্মুলা ইউজ করে কেবলমাত্র যেহেতু আমরা ডেসিবেলে চাচ্ছি সেজন্য আমরা এখানে 20 লগ ইউজ করেছি। কেন 20 লগ ইউজ করেছি? প্রথমে এটি ছিল 10 লগ এবং এখানে যে স্কোয়ারটি আছে সেই স্কোয়ারটি লগারিদমে নিচে নেমে আসে, তাহলে এটি 10 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে 20 লগ, এবং এখানে যে ভ্যালুগুলো আছে 4 পাই আর এফ সি, এই ভ্যালুগুলোর মান আমি সাবস্টিটিউট করেছি এই প্রবলেম থেকে। এভাবে মূলত আমরা ক্যালকুলেট করতে পারি ফ্রি স্পেস পাথ লস। এবার আমরা আরো একটি এক্সাম্পলে চলে যাব। এই এক্সাম্পলে বলা হয়েছে a communication link uses a pair of 2 meter transmitter and receiver dish antenna with efficiency of 50% each. Following specification is provided, যেখানে ফ্রিকোয়েন্সির ভ্যালু দেওয়া আছে, ট্রান্সমিটিং পাওয়ার দেওয়া আছে এবং ডিস্টেন্স দেওয়া আছে, ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে ডিস্টেন্স। এখানে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই আমরা দেখে নিই আমাদের এন্টিনা, ট্রান্সমিটার এবং রিসিভিং সিগন্যালের, ট্রান্সমিটার এবং রিসিভিং যে এন্টিনাটি ব্যবহৃত হয়েছে সেই এন্টিনার ডায়ামিটার কিন্তু 2 মিটার, অর্থাৎ এখানে যে 2 মিটার ভ্যালু দেওয়া আছে সেটি হচ্ছে ট্রান্সমিটিং এবং রিসিভিং এন্টিনার ডায়ামিটার। তাহলে ডায়ামিটার যদি 2 মিটার হয় তাহলে রেডিয়াস হচ্ছে 1 মিটার, তাহলে এখান থেকে আমি ডায়ামিটার এবং রেডিয়াসের ভ্যালু বের করে নিতে পারি। এবং এখানে বলা হচ্ছে যে এন্টিনা, ট্রান্সমিটিং এন্টিনা এবং রিসিভিং এন্টিনা তাদের এফিসিয়েন্সি হচ্ছে 50% করে, এবং কিছু ভ্যালু এখানে দেওয়া আছে, যেমন এফ এর ভ্যালু দেওয়া আছে, পিটির ভ্যালু দেওয়া আছে, ট্রান্সমিটিং পাওয়ার দেওয়া আছে এবং ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে ডিস্টেন্স দেওয়া আছে 100 মিটার। আমাদের ফ্রি স্পেস পাথ লস বের করতে হবে। আমাদের ট্রান্সমিটার এবং রিসিভিং এন্টিনার যে গেইন আছে, পাওয়ার গেইন, সে পাওয়ার গেইন ক্যালকুলেট করতে হবে এবং আমাদের রিসিভড সিগন্যালের পাওয়ার ডেসিবেল ওয়াটে ক্যালকুলেট করতে হবে। ডেসিবেল ওয়াটে একবার ক্যালকুলেট করতে হবে এবং ডেসিবেল মাইক্রোওয়াটে, মিলি ওয়াটে আরেকবার ক্যালকুলেট করতে হবে। তাহলে সবার প্রথমেই আমরা যে ইকুয়েশনের সাথে ইতিমধ্যে পরিচিত হয়েছি, অর্থাৎ ফ্রি স্পেস পাথ লস, সেই ইকুয়েশনটি আমরা বসিয়ে নিলাম 10 log base 10 4 pi d divided by lambda whole square। তাহলে এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো সবার প্রথমে আমি সাবস্টিটিউট করে নিব। তার আগে যেহেতু এটি লগারিদমিক স্কেলে আছে সুতরাং পাওয়ারটি সামনে চলে আসবে, তাহলে এই 2 পাওয়ার সামনে চলে এসে 10 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 20 log 10 4 pi d divided by lambda। আমাদের এখানে d এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, বলা হচ্ছে যে ডিস্টেন্স হচ্ছে ট্রান্সমিটিং এবং রিসিভিং এন্টিনার মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, তাহলে আমি d এর ভ্যালু বসালাম এবং আমাদের ল্যামডার ভ্যালু আমাদের এই প্রবলেমে দেওয়া নেই। ল্যামডার ভ্যালু না দিয়ে আমাদের এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্সির মান, অর্থাৎ 3 গিগাহার্টজ। তাহলে এখান থেকে আমরা কিন্তু ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে পারি। আমরা ল্যামডার ইকুয়েশন জানি, ল্যামডা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এফ। তাহলে সি এর ভ্যালু বসালাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এবং ফ্রিকোয়েন্সি যেহেতু গিগাহার্টজে দেওয়া আছে তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে সেখান থেকে আমাদের ল্যামডার ভ্যালু চলে আসবে 0.1 মিটার। এই ভ্যালুটি আমরা আমাদের ইকুয়েশনে বা ফর্মুলায় আমরা সাবস্টিটিউট করলাম, করার পরে আমরা ফ্রি স্পেস পাথ লস ডেসিবেলে যে রিডিংটি পাচ্ছি, যে ভ্যালুটি পাচ্ছি সেটি হচ্ছে 82 ডেসিবেল। এবার আমরা বি নাম্বার কোয়েশ্চেনে চলে যাব। বিতে আমাদের পাওয়ার চাওয়া হচ্ছে, পাওয়ার গেইন চাওয়া হচ্ছে ট্রান্সমিটিং এন্টিনার ক্ষেত্রে এবং রিসিভিং এন্টিনার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ইচ এন্টিনার গেইন কিন্তু সেমই হবে। যাই হোক, এখানে আমরা রিসিভিং এন্টিনার গেইনটি বের করে দেখাচ্ছি। রিসিভিং এন্টিনার ইকুয়েশনটি হচ্ছে, রিসিভিং এন্টিনার গেইনের ইকুয়েশনটি হচ্ছে 10 log 10 4 pi ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার ইনটু এই, অর্থাৎ এফেক্টিভ এরিয়া। তাহলে এক্ষেত্রে আমরা 10 log 10 বসালাম, 4 pi ল্যামডা স্কোয়ার
ল্যামডার ভ্যালু আমাদের ইতিমধ্যে বের করা হয়েছে 0.1, তাহলে 0.1 হোল স্কোয়ার। এখানে এফেক্টিভ এরিয়ার কোনো মান কিন্তু দেওয়া নেই, কিন্তু এখানে বলা আছে যে দুটি এন্টিনার অর্থাৎ ট্রান্সমিটার এবং রিসিভার দুটোরই কিন্তু এন্টিনা টাইপ হচ্ছে ডিশ এন্টিনা অর্থাৎ সার্কুলার শেপের, আর আমরা জানি যে সার্কেলের এরিয়া কিন্তু পাই আর স্কোয়ার। তাহলে এরিয়া পেলাম, আর এফিসিয়েন্সি যেহেতু 50%, তাহলে এফেক্টিভ এরিয়াটা হয়ে যাবে অর্ধেক। তার মানে আমাদের টোটাল যে এরিয়া আছে অর্থাৎ ফিজিক্যাল এরিয়া, আমাদের ট্রান্সমিটিং এবং রিসিভিং এন্টিনার যে টোটাল এরিয়া অর্থাৎ ফিজিক্যাল যে এরিয়াটি আছে সেই এরিয়ার সাথে আমি 0.5 অর্থাৎ হাফ মাল্টিপ্লাই করলে আমাদের কিন্তু এফেক্টিভ অ্যাপারেচারটি চলে আসবে। অর্থাৎ এফেক্টিভ যে এরিয়ার মধ্যে সিগন্যাল ট্রান্সমিট করছে, সিগন্যাল রেডিয়েট করছে রেডিও ফ্রিকোয়েন্সি, অথবা সিগন্যাল রিসিভ করছে, সেটি মূলত আমাদের এফেক্টিভ অ্যাপারেচার। এই ভ্যালুগুলো বসানোর পরে আলটিমেটলি আমি যে মানটি পাচ্ছি সেটি হচ্ছে আমাদের 33 ডেসিবেল। এখানে বলে রাখা প্রয়োজন, এখানে আর এর যে ভ্যালুটি অর্থাৎ রেডিয়াস কিন্তু ইতিমধ্যে আমরা 1 মিটার পেয়েছি। যেহেতু ট্রান্সমিটিং এবং রিসিভিং এন্টিনার ডায়ামিটার 2 মিটার দেওয়া আছে, সুতরাং স্বাভাবিকভাবে রেডিয়াস হবে 1 মিটার। তাহলে সেখান থেকে আমি এন্টিনা গেইনটি ক্যালকুলেট করলাম 33 ডেসিবেল। এখানে আমাদের এন্টিনা গেইন ক্যালকুলেট করেছি বি সেকশনে। এবার আমাদের সিটি বাকি আছে। সি প্রবলেমে বলা আছে রিসিভড সিগন্যাল পাওয়ার ক্যালকুলেট করতে হবে ডেসিবেল ওয়াটে এবং ডেসিবেল মিলি ওয়াটে। এবার সেই প্রবলেমে আমরা চলে যাব। সিতে বলা হচ্ছে রিসিভড সিগন্যাল পাওয়ার পিআর ইকুয়াল টু, এখানে একটি ফর্মুলা দেওয়া আছে, দেখে নিই আমরা। রিসিভড সিগন্যাল পাওয়ার পিআর ইকুয়াল টু ট্রান্সমিটিং সিগন্যাল পাওয়ার ইন ডেসিবেল মিলি ওয়াট প্লাস রিসিভিং এন্টিনা গেইন ইন ডেসিবেল মাইনাস ফ্রি স্পেস পাথ লস ডেসিবেল। এটা আমরা ইতিমধ্যে দেখেছি। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসাই। আমাদের ট্রান্সমিটিং এন্টিনার পাওয়ার 2 ওয়াট দেওয়া আছে, আমাদের প্রবলেমেই দেওয়া আছে, বলা হয়েছিল আমাদের ট্রান্সমিটিং পাওয়ার হচ্ছে 2 ওয়াট, সেই 2 ওয়াট বসালাম, কিন্তু একে ডেসিবেল ওয়াটে প্রকাশ করতে হবে। তাহলে সেটি আমরা ডেসিবেলে নিয়ে এসেছি। আমাদের এন্টিনা গেইন যেটি রিসিভিং এন্টিনা গেইন সেটির ভ্যালু আমরা একটু আগে ক্যালকুলেট করেছি 33 ডেসিবেল, সেই ভ্যালুটি আমরা সাবস্টিটিউট করলাম। এবং আমাদের ফ্রি স্পেস পাথ লস সেটিও আমাদের ক্যালকুলেট করেছি আমরা, ফ্রি স্পেস পাথ লস 82 ডেসিবেল। এই ভ্যালুটি আমরা সাবস্টিটিউট করার পরে আমাদের প্লাস মাইনাস করার পরে যে ভ্যালুটি আমি পেয়েছি সেটি হচ্ছে -46 ডেসিবেল ওয়াট। এবং যেহেতু এটি ডেসিবেল মিলি ওয়াটে প্রকাশ করতে বলছে, তাহলে তার সাথে 30 অ্যাড করে নিতে হবে। তাহলে 30 অ্যাড করার পরে আমরা যে ভ্যালুটি পাচ্ছি সেটি হচ্ছে -16 ডেসিবেল মিলি ওয়াট। এটি হচ্ছে আমাদের প্রবলেম। এরপরে যে ইকুয়েশনের সাথে আমরা পরিচিত হব সেটি হচ্ছে ল্যান্ড প্রপাগেশনের ক্ষেত্রে আমাদের রিসিভড সিগন্যাল পাওয়ার। এই ইকুয়েশনে আমি ইতিমধ্যে বলেছি যে পাওয়ার রিসিভ করতে হলে আমাদের ট্রান্সমিটিং এবং রিসিভিং এন্টিনা গেইনের সাথে আমাদের ট্রান্সমিটিং পাওয়ারকে আমরা মাল্টিপ্লাই করব এবং ফ্রি স্পেস পাথ লসকে আমরা ডিভাইড করব। এক্ষেত্রে এই যে ফ্রি স্পেস পাথ লসটি আছে সেখানে 3 ধরনের লস রয়েছে। আপনারা ইকুয়েশনের যে লিস্টটি আছে সেখানে এই ফর্মুলাটি দেখেছেন। সেখানে আমাদের টোটাল যে লস অর্থাৎ প্রপাগেশন যে লসটি রয়েছে সেই লসটি মূলত 3 ধরনের লস নিয়ে তৈরি। একটি হচ্ছে ফার্স্ট ফেডিং, যেটাকে আমরা এলএফ দিয়ে প্রকাশ করছি, আরেকটি হচ্ছে স্লো ফেডিং, যেটাকে আমরা এলএস দিয়ে প্রকাশ করছি, আরেকটি হচ্ছে পাথ লস, যেটাকে আমরা এলপি দিয়ে প্রকাশ করছি। সুতরাং এটি হচ্ছে আমাদের এল এর ইকুয়েশন আমরা এখানে দেখলাম। এবার আমরা চলে আসবো পাথ লসের আরো একটি ইকুয়েশনে। এই ইকুয়েশনটির সাথে মূলত আমরা পরিচিত হয়েছি, যেখানে এলপি ইকুয়াল টু দেওয়া আছে ট্রান্সমিটিং পাওয়ার ডিভাইডেড বাই রিসিভিং পাওয়ার, এবং এটিকে যদি আমরা লগারিদমে প্রকাশ করি তাহলে মূলত 32.45 প্লাস 20 লগ বেস 10 এফসি প্লাস 20 লগ 10 টি। এটি হচ্ছে ফ্রি স্পেস পাথ লসের একটি ইকুয়েশন। এখানে মনে রাখা দরকার আমরা যে ক্যালকুলেশন করেছি সেখানে এই যে পাথ লস অর্থাৎ এলপি যেটা প্রকাশ করা হয়েছে এটি মূলত এলপির ইকুয়েশন, এটি ডেসিবেলে এলপির ইকুয়েশন। এবার আমরা চলে আসবো আরো একটি পাথ লসের ইকুয়েশন। পাথ লসকে আমরা প্রকাশ করতে পারি অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট এবং প্রপাগেশন কনস্ট্যান্ট দিয়ে, যেখানে এ হচ্ছে
প্রোপাগেশন কনস্ট্যান্ট, এবং এখানে টু দি পাওয়ার ডি টু দি পাওয়ার আলফা দিয়ে আমরা মূলত প্রোপাগেশন কনস্ট্যান্ট বোঝাচ্ছি, এবং এখানে ডি হচ্ছে ট্রান্সমিটিং এবং রিসিভিং যে এন্টিনা রয়েছে তাদের মাঝখানে ডিস্টেন্স। এখানে আলফা যে ভ্যালুটি রয়েছে অর্থাৎ আলফা ডি টু দি পাওয়ার আলফা, এই আলফাটি মূলত একটি ভ্যালু, একটি কনস্ট্যান্ট যার মান 3 থেকে 4 পর্যন্ত ভ্যারি করতে পারে যদি আমাদের এরিয়াটি আরবান হয়। তাহলে আরবান এরিয়া এবং রুরাল এরিয়া দু ধরনের এরিয়া আছে। আরবান এরিয়া হচ্ছে শহর কেন্দ্রিক, যেখানে আমাদের প্রচুর মাল্টিপাথ এবং অবস্ট্রাকল আছে, সেক্ষেত্রে আমাদের আলফার ভ্যালু 3 থেকে 4 পর্যন্ত ভ্যারি করতে পারে। এবার আমরা চলে যাব আরো একটি ইকুয়েশনে, আরো একটি ফর্মুলাতে, যেখানে ডপলার ইফেক্ট অথবা ডপলার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা হয়েছে। ডপলার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার আগে আমরা ডপলার ইফেক্টটি একটু এক্সপ্লেইন করতে চাই। আপনারা সকলে একটি ফিনোমিনার সাথে ভীষণভাবে পরিচিত। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে যখনই আমাদের আমরা যখন অ্যাম্বুলেন্সকে একটি নির্দিষ্ট জায়গা থেকে আমরা অবজার্ভ করি, তাহলে যখন দূর থেকে অ্যাম্বুলেন্সটি আসতে থাকে তখন অ্যাম্বুলেন্সের শব্দ এক ধরনের শোনায়, এবং যখন অ্যাম্বুলেন্সটি আমাদের খুব কাছাকাছি চলে আসে তখন কিন্তু অ্যাম্বুলেন্সের যে সাইরেনটি আছে সেই সাইরেনের শব্দ কিন্তু ভিন্নতর শোনায়। অর্থাৎ দূরত্ব বাড়ার সাথে সাথে আমাদের যে সোর্স আছে, সাউন্ডের সোর্স অথবা সিগন্যালের সোর্স, সেই সোর্স কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই যে সোর্সের যে ইন্টেন্সিটি অথবা সোর্সের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটিকেই মূলত ডপলার এফেক্ট দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ফিগারটি রয়েছে এটি ডপলার এফেক্টকে এক্সপ্লেইন করছে। এখানে দেখুন, এখানে যে রেড মার্কটি রয়েছে সেই রেড মার্কটি দিয়ে, রেড সিগন্যাল দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে একটি সোর্সে আছে, এই সিগন্যালটি একটি সোর্স থেকে তৈরি হচ্ছে এবং সেই সোর্সটি অবজারভারের সাপেক্ষে স্থির রয়েছে, তার চেঞ্জ হয়নি। সে আগে যে অবস্থায় ছিল এখনো সেই একই অবস্থায় রয়েছে, সে জায়গা চেঞ্জ করেনি। কিন্তু যদি এবার এই সোর্সটি আমাদের অবজারভারের দিকে অ্যাপ্রোচ করতে থাকে তখন কি হবে? মূলত তখন আমাদের যখনই অবজারভারের দিকে আমাদের সিগন্যালের সোর্স অ্যাপ্রোচ করতে থাকবে তখন মূলত ফ্রিকোয়েন্সিটি দেখুন, ফ্রিকোয়েন্সিটি ব্লু লাইন হয়ে গেছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এই রেড যে সিগন্যালটি রয়েছে তার ফ্রিকোয়েন্সি কম, কিন্তু এই ব্লু যে সিগন্যালটি রয়েছে তার ফ্রিকোয়েন্সি কিন্তু তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ যখনই অবজারভার এবং সিগন্যাল সোর্সের মাঝখানে ডিস্টেন্সটি কমে আসবে তখনই মূলত সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, অর্থাৎ সিগন্যালটি ভিন্নতর শোনাবে। এটি আমি একটু আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। অর্থাৎ আপনি একজন অবজারভার এবং যে অ্যাম্বুলেন্সটি দূর থেকে আসছে সেটি হচ্ছে একটি সিগন্যালের সোর্স। অর্থাৎ অ্যাম্বুলেন্সটি যখন দূরে থাকে তখন সেই অবস্থায় সিগন্যালের ফ্রিকোয়েন্সিও কিন্তু কম থাকে, কিন্তু যখন অ্যাম্বুলেন্সটি অবজারভার অর্থাৎ আপনার দিকে অ্যাপ্রোচ করতে থাকে কিন্তু তখন ধীরে ধীরে আমাদের যে ফ্রিকোয়েন্সিটি আছে সেই ফ্রিকোয়েন্সিটি কিন্তু বাড়তে থাকে। তখন অ্যাম্বুলেন্সের যে সাইরেনটি আছে সেই সাইরেনের শব্দ ভিন্নতর শোনায়। এটি মূলত ডপলার এফেক্ট। ডপলার এফেক্টকে এক্সপ্লেইন করার জন্য আমরা একটি ফিগার কল্পনা করতে পারি। এখানে একটু ফিগার দেওয়া আছে, আপনারা দেখুন। অ্যাম্বুলেন্সটি যখন এই অবস্থায় ছিল, আমরা প্রথমে চিন্তা করি যে অ্যাম্বুলেন্সটি প্রথমে এই অবস্থায় ছিল, এই অবস্থা থেকে সে ধীরে ধীরে এই অবস্থায় এসছে। এই অবস্থায় যখন অ্যাম্বুলেন্সটি স্থির রয়েছে তখন কিন্তু অ্যাম্বুলেন্সটি চারদিকে সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল রেডিয়েট করেছে। কিন্তু যখনই অ্যাম্বুলেন্স অবজারভারের দিকে অ্যাপ্রোচ করছে তখন দেখুন অবজারভারের দিকে কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। অর্থাৎ এখানে আমরা যদি দুই ধরনের অবজারভারের কথা চিন্তা করি, অর্থাৎ দুই ধরনের ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করি, অর্থাৎ একটি হচ্ছে এফ নট এবং আরেকটি হচ্ছে এফএস। এফএসটি হচ্ছে সোর্সের ফ্রিকোয়েন্সি এবং এফ নট হচ্ছে অবজারভারের ফ্রিকোয়েন্সি। একজন অবজারভার সে স্থির জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং সোর্সটি প্রথমে এই জায়গায় ছিল, পরে সোর্সটি মুভ করে অবজারভারের দিকে অ্যাপ্রোচ করেছে। যখনই অবজারভারের দিকে সোর্সটি অ্যাপ্রোচ করছে তখন কিন্তু অবজারভারের ফ্রিকোয়েন্সি সোর্সের ফ্রিকোয়েন্সির চেয়ে বেড়ে গেছে। অর্থাৎ সোর্সে যে ফ্রিকোয়েন্সিটি ছিল তার থেকে অবজারভারের কাছে যে ফ্রিকোয়েন্সিটি আসছে সে ফ্রিকোয়েন্সি অনেক বেশি। এবং যখন অ্যাম্বুলেন্সটি আপনাকে ক্রস করে চলে যায়, পার করে চলে যায়, তখন কিন্তু কি হচ্ছে, সোর্সটি
অবজারভারের দিকে না গিয়ে away চলে যাচ্ছে, মুভিং away from the observer, the sound source is moving away from the observer। সেক্ষেত্রে আমাদের যে সিগন্যাল সোর্সটি আছে, সোর্সের যে ফ্রিকোয়েন্সি সেটি মূলত অবজারভারের ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি হয় এবং অবজারভারের ফ্রিকোয়েন্সি স্বাভাবিকভাবেই তখন কমে আসে, কেননা আমাদের সোর্সটি তখন তার থেকে অনেকটা দূরে। এভাবেই মূলত আমরা ডপলার এফেক্টকে এক্সপ্লেইন করতে পারি। ডপলার এফেক্টের পরে আমরা এটার যে ইকুয়েশনটি আছে সেই ইকুয়েশনের সাথে পরিচিত হব। যদি আমাদের ফ্রিকোয়েন্সি অর্থাৎ যে সিগন্যালটি আমাদের যে সোর্সটি আছে, সিগন্যাল সোর্সটি আছে, সেটি যদি আমাদের অবজারভারের দিকে অ্যাপ্রোচ করতে থাকে, তাহলে অরিজিনাল সিগন্যালের সাথে আরও একটি ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিন্তু অ্যাড হয়ে যায়, যেটিকে আমরা বলি ডপলার ফ্রিকোয়েন্সি। এই যে ফ্রিকোয়েন্সির পরিবর্তনের কথা আমরা বলছি, অর্থাৎ এখানে আপনারা দেখুন, এখানে আমরা বলছি যে এফএস এর চেয়ে এফ নট অর্থাৎ অবজারভারের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণটি কি মূলত? তার কারণ হচ্ছে আমাদের এই সোর্সের ফ্রিকোয়েন্সির সাথে আরো একটি ফ্রিকোয়েন্সি অ্যাড হয়েছে, যে ফ্রিকোয়েন্সির নাম হচ্ছে ডপলার ফ্রিকোয়েন্সি। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি সোর্সের ফ্রিকোয়েন্সির সাথে আমরা যদি ডপলার ফ্রিকোয়েন্সি অ্যাড করি, তাহলে সেই ফ্রিকোয়েন্সি আমাদের অবজারভারের ফ্রিকোয়েন্সির সমান হবে। এই কারণেই এটিকে আমরা প্রকাশ করতে পারি, যদি সিগন্যালের দিকে আমাদের সিগন্যাল সোর্স যদি অবজারভারের দিকে অ্যাপ্রোচ করতে থাকে, তখন দুটা ভ্যালু অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আমাদের এফআর হবে এফসি প্লাস এফডি। যদি এওয়ে চলে যায়, দূরে চলে যায়, তখন আমাদের ইকুয়েশন হবে এফআর ইকুয়াল টু এফসি মাইনাস এফডি, এবং সেখানে একটা ডপলার ফ্রিকোয়েন্সি শিফট চলে আসবে। ডপলার ফ্রিকোয়েন্সি শিফটকে এফডি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ডপলার এফেক্টের কারণে ফ্রিকোয়েন্সির যে পরিবর্তনটি হচ্ছে সেটি মূলত ডপলার ফ্রিকোয়েন্সি শিফট। এবং এই ডপলার ফ্রিকোয়েন্সি শিফটের ইকুয়েশন হচ্ছে v ডিভাইডেড বাই ল্যামডা ইনটু কস থিটা। এখানে v দিয়ে মূলত সেই এমএস এর স্পিডের কথা বোঝানো হচ্ছে, অবজারভার অথবা ভেহিকল যেটি আপনাকে অ্যাপ্রোচ করছে, অর্থাৎ যে সিগন্যালের যে সোর্সটি সেই সোর্সের স্পিডের কথা বলা হচ্ছে, এবং ল্যামডা দিয়ে ওয়েভলেন্থ বোঝানো হচ্ছে। এবং এখানে থেটা যেটা, সেটা হচ্ছে সিগন্যাল যেদিক থেকে আসছে এবং আমাদের সাউন্ডের সোর্সটি যেদিক দিয়ে চলে যাচ্ছে তার মাঝখানে যে অ্যাঙ্গেলটি তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটি মূলত থেটা। যেটা আমরা উদাহরণ দিয়ে বুঝিয়েছি সেটি হচ্ছে এরকম, যে আমাদের এখানে আমাদের সিগন্যাল সোর্স অর্থাৎ অ্যাম্বুলেন্সটি রয়েছে, এবং অ্যাম্বুলেন্সটির যে সাইরেন, সেই সাইরেন একজন অবজারভার আপনার কাছে এই ডিরেকশনে আসছে, এবং এখানে সে যদি ফিক্স থাকে, ধরি অ্যাম্বুলেন্সটি ফিক্স রয়েছে, অ্যাম্বুলেন্সটি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আপনি অবজারভার, আপনি দাঁড়িয়ে নেই, আপনি এই ডিরেকশনে হেঁটে যাচ্ছেন, তাহলে আপনার হেঁটে যাওয়ার ডিরেকশন এবং আমাদের সিগন্যালের ডিরেকশনের মাঝখানে যদি থেটা একটি অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ডপলার ফ্রিকোয়েন্সি শিফটের ইকুয়েশনটি হবে fd ইকুয়াল টু v ডিভাইডেড বাই ল্যামডা ইনটু cos থিটা। এখানে একটি প্রবলেম দেওয়া আছে, বলা হচ্ছে যে কনসিডার এ ট্রান্সমিটার which radiates a sinusoidal carrier frequency of 1850 megahertz for a vehicle moving at 96 km per hour. Compute the received carrier frequency if the mobile is moving directly towards transmitter, directly away from the transmitter, in a direction perpendicular to the direction of arrival of the transmitted signal। দেখুন এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে একটু লিখে নিব। এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ভ্যালু দেওয়া আছে 1850 মেগাহার্টজ। সেখান থেকে কিন্তু আমরা ল্যামডার ভ্যালু বের করে নিতে পারি, কেননা আমাদের এখানে ডপলার ফ্রিকোয়েন্সি যে শিফটের যে ইকুয়েশন এফডি, সেখানে আমাদের ল্যামডা প্রয়োজন। সুতরাং এখান থেকে আমরা ল্যামডাটি বের করে নিতে পারি c ডিভাইডেড বাই f 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 1850 into 10 to the power 6। এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটি নিয়ে আসলাম 0.162 মিটার, এবং আমাদের ভ্যালোসিটি দেওয়া আছে, v দেওয়া আছে, এখানে v এর ভ্যালু প্রয়োজন হবে, মুভিং স্পিড v এর ভ্যালু দেওয়া আছে 96 কিলোমিটার পার আওয়ার। এটিকে আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করব, যেখান থেকে আমরা পাচ্ছি 26.67 মিটার পার সেকেন্ড। এখন সবার প্রথমে আমরা প্রবলেমে চলে আসি। এতে বলা হচ্ছে যে আমাদের সিগন্যালটি, আমাদের ভেহিকলটি
আমাদের যে মুভিং ভেহিকলটি রয়েছে সেটি সরাসরি ট্রান্সমিটারের দিকে অ্যাপ্রোচ করছে, ট্রান্সমিটার যেদিক থেকে আসছে সেদিকেই অ্যাপ্রোচ করছে। তাহলে আমরা বলেছিলাম যে সরাসরি যদি একই ডিরেকশনে যদি যায় তাহলে সেখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল তৈরি হয়নি। যেহেতু অ্যাঙ্গেল তৈরি হয়নি, সুতরাং আমরা প্রথম যে ইকুয়েশনের কথা বলেছিলাম সেই ইকুয়েশন, অর্থাৎ যেহেতু অ্যাপ্রোচ করছে আমাদের ট্রান্সমিটার এবং আমাদের সিগন্যাল সোর্স একে অন্যের দিকে অ্যাপ্রোচ করছে, সুতরাং এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে এবং এই ইকুয়েশনটি হবে FR ইকুয়াল টু FC প্লাস FD, যেহেতু একে অপরের দিকে অ্যাপ্রোচ করছে। সুতরাং দুটিকে আমরা অ্যাড করে নিতে পারি। F ইকুয়াল টু FC প্লাস FD, FC এর ভ্যালু দেওয়া আছে, FC এর ভ্যালু হচ্ছে 1850 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এবং FD এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে ভেলোসিটি দেওয়া আছে 26.67 মিটার পার সেকেন্ড এবং ল্যামডার ভ্যালু দেওয়া আছে 0.162। এই দুটিকে যদি আমরা ভাগ করি তাহলে FD পাবো। FD ইকুয়াল টু V ডিভাইডেড বাই ল্যামডা, অর্থাৎ 26.67 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 0.162 মিটার। এখান থেকে আমি FD এর ভ্যালু পাচ্ছি 1.64 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মেগাহার্টজ, অর্থাৎ এটি হচ্ছে FD এর ভ্যালু। তাহলে FC এর সাথে FD ভ্যালুকে যদি আমি অ্যাড করি তাহলে 1850 মেগাহার্টজ প্লাস 0.000164 মেগাহার্টজ, অর্থাৎ এই ভ্যালুটি আমরা অ্যাড করে নিচ্ছি। এটি হচ্ছে এর অ্যান্সার। যেহেতু একটি ট্রান্সমিটার এবং সিগন্যাল সোর্স একে অপরের দিকে অ্যাপ্রোচ করছে, সুতরাং আমাদের ডপলার ফ্রিকোয়েন্সিটি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে অ্যাড হয়ে যাবে। আরেকটি প্রবলেম দেওয়া আছে, মুভিং ডিরেক্টলি অ্যাওয়ে ফ্রম দ্য ট্রান্সমিটার, অর্থাৎ ট্রান্সমিটার থেকে দূরে চলে যাচ্ছে। যখন ট্রান্সমিটার থেকে দূরে চলে যায় তখন আমরা দেখেছি এটি যদি ট্রান্সমিটার চিন্তা করি এবং এটি যদি সিগন্যাল সোর্স চিন্তা করি তাহলে দেখব যে তাহলে সিগন্যাল কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু কমে গেছে, অবজারভারের ফ্রিকোয়েন্সি কমে গেছে, অর্থাৎ আমাদের ডপলার ফ্রিকোয়েন্সি এক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। যেহেতু মুভিং অ্যাওয়ে, তাহলে FR ইকুয়াল টু রিসিভিং ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মাইনাস ডপলার ফ্রিকোয়েন্সি। তাহলে ডপলার ফ্রিকোয়েন্সি আমরা ইতিমধ্যে ক্যালকুলেট করেছি, সেটির ভ্যালু হচ্ছে 1.64 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মেগাহার্টজ। সেটি আমরা 1850 মেগাহার্টজ থেকে আমরা মাইনাস করলে আমরা এই ভ্যালুটি পাচ্ছি। এটি হচ্ছে বি এর অ্যান্সার। সি এ বলা হচ্ছে in a direction perpendicular to the direction of arrival of the transmitted signal, অর্থাৎ ট্রান্সমিটেড সিগন্যালের সাথে তার অ্যারাইভালের ডিরেকশনটি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের যে ভেহিকলটি অর্থাৎ ট্রান্সমিটারটি যে ডিরেকশনে যাচ্ছে তার সাথে সিগন্যাল অ্যারাইভালের ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার, অর্থাৎ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে এখানে থিটার ভ্যালু আমি পেয়ে গেছি 90 ডিগ্রি। সুতরাং এখানে আমরা সরাসরি ভ্যালু বসিয়ে দিতে পারি। ভ্যালু বসিয়ে দিলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে FD ইকুয়াল টু V ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু cos থিটা। cos থিটার জায়গায় আমরা 90 ডিগ্রি বসাচ্ছি, তার মানে cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে আমাদের FD এর ভ্যালু চলে আসবে 0। তাহলে এক্ষেত্রে আমরা ইকুয়েশন যেটি পাচ্ছি সেটি হচ্ছে F ইকুয়াল টু FC প্লাস FD, তাহলে FD এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 বসানোর কারণে আমাদের রিসিভিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি সেম থাকছে, সিগন্যালের পরিবর্তন আসছে না, সেম থাকছে। এটি হচ্ছে ডপলার ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা একটি প্রবলেম সলভ করে দেখালাম। এবার আমরা সেলুলার কমিউনিকেশনে আরো একটি প্রবলেমে চলে যাব। সেখানে আমাদের রিইউজ এবং রিইউজ ডিসটেন্স, রিইউজ ফ্যাক্টর এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। সবার প্রথমে আমরা এখানে একটি সেলুলার সিস্টেম দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো সেল রয়েছে, ক্লাস্টার রয়েছে এবং এখানে আমরা যদি ফিগারটির দিকে খেয়াল করি তাহলে দেখুন এখানে একটি 7 সেল ক্লাস্টার রয়েছে, F1 থেকে F7 পর্যন্ত 7 সেল ক্লাস্টার। আমরা বলেছি ক্লাস্টার মানে হচ্ছে একটি রিপিটিং প্যাটার্ন, একটি সেলকে একটি নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে আমরা সাজালে যে প্যাটার্নটি তৈরি হয় সেটি মূলত ক্লাস্টার, এবং এই ক্লাস্টারটি কিন্তু আমরা এখানেও ইউজ করেছি। সেম প্যাটার্নটি আমরা পাশাপাশি আরেকটি জিওগ্রাফিক্যাল লোকেশনে ব্যবহার করেছি। তাহলে ক্লাস্টারগুলো পাশাপাশি আছে, তাহলে একই ফ্রিকোয়েন্সি আমি যদি দুটো সেলে ব্যবহার করি তখন তাদেরকে আমরা বলেছিলাম কো চ্যানেল সেল।
এবং দুটি সেলে যদি একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় তাহলে এই কো চ্যানেল সেলের মাঝখানে যে ডিস্টেন্সটি সেই ডিস্টেন্সকে আমরা বলবো রিইউজ ডিস্টেন্স অথবা ডি, এবং প্রত্যেকটি সেলের রেডিয়াস সেক্ষেত্রে হচ্ছে আর। তাহলে সেক্ষেত্রে আমরা রিইউজ ডিস্টেন্স পেয়ে যাচ্ছি ডি ইকুয়াল টু √3n ইনটু আর। তাহলে এক্ষেত্রে n হচ্ছে ক্লাস্টারের সাইজ। আমরা যদি এই ফিগারের কথা চিন্তা করি তাহলে এক্ষেত্রে আমরা একটি ক্লাস্টারে 7টি সেল ইউজ করেছি, তাহলে আমাদের ক্লাস্টারের সাইজ ক্যাপিটাল N এর ভ্যালু হবে 7। এখানে আরো একটি জিনিস উল্লেখ করা প্রয়োজন। এখানে বলা হচ্ছে the number of cells after which a frequency channel can be reused is called the frequency reuse factor। আমরা reuse factor বলতে বোঝাচ্ছি সেম ফ্রিকোয়েন্সি আমরা কি রেটে একই নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে রিউজ ফ্যাক্টর, এবং রিউজ ফ্যাক্টর ইকুয়াল টু 1/n, যেখানে n হচ্ছে ক্লাস্টারের সাইজ। এই ইকুয়েশনের সাথে আমরা অলরেডি পরিচিত হয়েছি। এখানে যেহেতু হেক্সাগোনাল সেল দেওয়া আছে এবং সব জায়গায় আমরা মূলত হেক্সাগোনাল সেলই ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে রিইউজ ডিস্টেন্স ডি এর ইকুয়েশন বা ডি এর ফর্মুলাটি হবে √3n ইনটু আর, যেখানে আর হচ্ছে সেলের রেডিয়াস। সেখান থেকে আমি রিইউজ ফ্যাক্টরে নিয়ে আসতে পারি। রিইউজ ফ্যাক্টরের ইকুয়েশন হচ্ছে ডি ডিভাইডেড বাই আর। রিইউজ ফ্যাক্টর ইতিমধ্যে আমি বলেছি একই ফ্রিকোয়েন্সি আমরা কি রেটে একই নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করতে পারি সেটি মূলত রিইউজ ফ্যাক্টর। তাহলে সেটির মান হবে ডি ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 3√3n। খুব স্বাভাবিক বোঝা যাচ্ছে ডি ডিভাইডেড বাই আর, এই আরটি নিচে চলে আসবে ইকুয়াল টু √3n। এটিকে মূলত কিউ দিয়ে প্রকাশ করা হয়। রিইউজ ফ্যাক্টরকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, কিউ ইকুয়াল টু ডি বাই আর অথবা কিউ ইকুয়াল টু √3n। এখানে রিইউজ রেশিও বলা হচ্ছে একই কথা, রিইউজ রেশিও। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, রিইউজ ডিস্টেন্স বের করতে বলা হয়েছে। যদি আমাদের ক্লাস্টারের সাইজ 7 হয় এবং আমাদের রেডিয়াস হয় 5 কিলোমিটার, একটি সেলের রেডিয়াস হয় 5 কিলোমিটার, তাহলে রিইউজ ডিস্টেন্সটি বের করতে বলা হচ্ছে। ইকুয়েশন হচ্ছে √3n ইনটু আর। তাহলে n এর ভ্যালু হচ্ছে 7, আর এর ভ্যালু হচ্ছে 5। সেখান থেকে আমি রিইউজ ডিস্টেন্স বের করে ফেলতে পারছি। তাহলে রিইউজ ডিস্টেন্স দিয়ে আসলে কি বোঝাচ্ছি আমরা? রিইউজ ডিস্টেন্স হচ্ছে একই ফ্রিকোয়েন্সি আমি ক্লাস্টারে, একটি ক্লাস্টার থেকে আরেকটি ক্লাস্টারে কতটুকু দূরত্বে আমি ব্যবহার করতে পারবো যাতে আমার ইন্টারফারেন্স মিনিমাম হবে। তাহলে the minimum distance at which the same frequency can be reused approximately 4.6 times r, which is the case 22.91 কিলোমিটার। আমাদের রেডিয়াসের ভ্যালু ছিল 5 কিলোমিটার, তাহলে 5 কিলোমিটারের সাথে 4.6 আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের রিইউজ ডিস্টেন্স অর্থাৎ 22.91 কিলোমিটার আমরা পাচ্ছি। এবার আমরা চলে যাব থার্মাল নয়েজে। থার্মাল নয়েজেরও বেশ কিছু ইকুয়েশন দেওয়া ছিল। প্রথমে খুব ছোট্ট করে থার্মাল নয়েজটি বলি। থার্মাল নয়েজটি হচ্ছে একটি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলো যখন র্যাপিড এবং র্যান্ডম ভাবে মুভ করতে থাকে তখন মূলত যে নয়েজ তৈরি হয় সেটিকে আমরা বলি থার্মাল নয়েজ। তাহলে থার্মাল নয়েজের উৎসটি হচ্ছে, সোর্স হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট, এবং যখনই আমরা থার্মাল অ্যাজিটেশন বাড়াবো অর্থাৎ টেম্পারেচার বাড়াবো ততই আমাদের থার্মাল নয়েজের পরিমাণ বাড়বে, ইলেকট্রনের ভ্যালোসিটি বাড়বে এবং ইলেকট্রনের র্যান্ডম মুভমেন্ট বাড়বে। এবং এতে আমাদের এই ধরনের থার্মাল নয়েজ আমাদের সব ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্টে থাকে এবং কমিউনিকেশন সিস্টেমে থাকে। এই ধরনের থার্মাল নয়েজকে মূলত হোয়াইট নয়েজ বলা হয় এবং এটি মূলত এক ধরনের অ্যাডিটিভ নয়েজ, অর্থাৎ এটিকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া কখনোই সম্ভব নয়। এবং যত আমি একটি ডিভাইসে যত সার্কিটের পরিমাণ যত বাড়াবো, সার্কিটের পরিমাণ বাড়ানোর সাথে সাথে থার্মাল নয়েজ অথবা হোয়াইট নয়েজ অথবা অ্যাডিটিভ নয়েজ এর ভ্যালু কিন্তু বেড়ে যাবে। থার্মাল নয়েজকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? থার্মাল নয়েজ পাওয়ার, অর্থাৎ থার্মাল নয়েজ থেকে যে পাওয়ারটি তৈরি হচ্ছে সেটি মূলত সেটি প্রপোর্শনাল ব্যান্ডউইডথের সাথে এবং টেম্পারেচারের সাথে। তাহলে n কে n is proportional, যেখানে n হচ্ছে থার্মাল নয়েজ পাওয়ার। থার্মাল নয়েজ পাওয়ার n is proportional to temperature and n is proportional to bandwidth। তাহলে n দিয়ে আমরা নয়েজ পাওয়ারকে এক্সপ্রেস করছি, তাহলে প্রপোর্শনালটি যদি আমরা তুলে দিই এবং প্রপোর্শনালকে যদি আমরা রিপ্লেস করি ইকুয়াল দিয়ে, তাহলে একটি কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে।
আর সেই কনস্ট্যান্টটি হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট এবং যার মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। এবং এখানে যে টেম্পারেচারটি আমরা ইউজ করেছি সেই টেম্পারেচারটি হতে হবে অ্যাবসোলিউট টেম্পারেচার এবং এর স্কেল হতে হবে ক্যালভিনে। অর্থাৎ আমরা যদি 17 ডিগ্রি সেলসিয়াসের কথা চিন্তা করি তাহলে আমাদের ক্যালভিন হবে তার করসপন্ডিং ডিগ্রি সেলসিয়াসের করসপন্ডিং ক্যালভিন হবে 290 ক্যালভিন, অর্থাৎ 0 ডিগ্রির জন্য আমাদের 273 ক্যালভিন। এবার আমরা নয়েজ ভোল্টেজে চলে আসব। আমরা যদি এক্ষেত্রে একটা সোর্সের কথা চিন্তা করি, একটি সার্কিটের কথা চিন্তা করি, তাহলে এক্ষেত্রে সার্কিটে আমাদের এখানে যে ভোল্টেজ সোর্সটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত আরএমএস নয়েজ ভোল্টেজ ভিএন এবং তার সাথে সিরিজে একটি সিরিজ রেজিস্ট্যান্স রয়েছে, এটি হচ্ছে মূলত ইন্টারনাল রেজিস্ট্যান্স, নয়েজের সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং তার সাথে আরও একটি রেজিস্ট্যান্স রয়েছে সিরিজে যেটি হচ্ছে আর। এখন এই আর এর ভ্যালু এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু যদি সেম হয় তাহলে আমাদের এই ভিএনটি ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে এই দুটি রেজিস্ট্যান্সের মধ্যে। এই দুটি রেজিস্ট্যান্সে আমাদের যে ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজ ড্রপটি হবে ইকুয়াল, অর্থাৎ আমাদের টোটাল ভোল্টেজ যদি ভিএন হয় তাহলে হাফ অফ দ্য ভোল্টেজ অর্থাৎ ভিএন ডিভাইডেড বাই 2 ড্রপ হবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এবং হাফ অফ দ্য ভোল্টেজ অর্থাৎ ভিএন ডিভাইডেড বাই 2 ড্রপ হবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। এবং সেখান থেকে আমরা কিন্তু নয়েজ পাওয়ার অথবা নয়েজ ভোল্টেজটি আমি ক্যালকুলেট করে নিতে পারি। সবার প্রথমেই আসি, আমরা নয়েজ পাওয়ারকে ক্যালকুলেট করতে পারি। আমি একটু আগে দেখে এসেছি যে থার্মাল নয়েজ পাওয়ারের ইকুয়েশনটি ছিল কে ইন্টু টিবি। কে ছিল বোলসম্যান কনস্ট্যান্ট, টি ছিল অ্যাবসোলিউট টেম্পারেচার এবং বি হচ্ছে আমাদের ব্যান্ডউইডথ। এবং পাওয়ার, যেহেতু পাওয়ারকে আমরা লিখতে পারি ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজ বলতে আমরা বোঝাচ্ছি আমাদের এই রেজিস্ট্যান্সে যে ভোল্টেজটি ড্রপ হয়েছে সেই ভোল্টেজ এবং এই ভোল্টেজের মান হচ্ছে ভিএন ডিভাইডেড বাই 2। তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর অর্থাৎ ভিএন ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভিএন স্কোয়ার ডিভাইডেড বাই 4আর। অর্থাৎ এখানে ভিএন অর্থাৎ নয়েজ ভোল্টেজ যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে ভিএন স্কোয়ার ইকুয়াল টু 4আর এর সাথে কেটিবি মাল্টিপ্লাই হয়ে যাবে এবং আমরা শুধু যদি ভিএন বের করতে চাই তাহলে ইকুয়াল টু দুই পাশে আমরা রুট করে দিব, তাহলে রুট ওভার 4আর কেটিবি। এটাই হচ্ছে নয়েজ ভোল্টেজের ইকুয়েশন, আমরা এটা ডিরাইভ করে দেখলাম। এবার আমরা একটি ফর্মুলাতে চলে যাব, একটি এক্সাম্পলে চলে যাব। একটু আগে যে ফর্মুলাটি আমরা দেখেছি এই ফর্মুলা ব্যবহার করে আমরা একটি এক্সাম্পল দেখতে চাই। এক্ষেত্রে বলা হয়েছে ক্যালকুলেট দ্য থার্মাল নয়েজ পাওয়ার, অর্থাৎ এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে গিভেন ভ্যালুসের মধ্যে একটি হচ্ছে রুম টেম্পারেচার অর্থাৎ 17 ডিগ্রি সেলসিয়াস, যেটিকে ক্যালভিনে চেঞ্জ করার পরে আমাদের আসছে 290 ক্যালভিন এবং এক্ষেত্রে ব্যান্ডউইডথ দেওয়া আছে 1 মেগাহার্টজ। আমাদের বের করতে হবে ক্যালকুলেট দ্য করেসপন্ডিং নয়েজ ভোল্টেজ, আমাদের ভিএন এর ভ্যালু বের করতে হবে যেখানে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে। সবার প্রথমেই আমরা নয়েজ পাওয়ারটি ক্যালকুলেট করতে চাই। এক্ষেত্রে দুটি অংশ রয়েছে, একটিতে আমাদের নয়েজ পাওয়ার ক্যালকুলেট করতে হবে এবং অপরটিতে আমাদের নয়েজের ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে। আমরা থার্মাল নয়েজের পাওয়ারের ইকুয়েশন দেখেছি, ফর্মুলা দেখেছি। সেক্ষেত্রে ফর্মুলাটি ছিল n ইকুয়াল টু কেটিবি। কে এর মান হচ্ছে আমাদের বোলসম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার এবং বি হচ্ছে আমাদের ব্যান্ডউইডথ। এই সবগুলো ভ্যালু আমি বসালাম ক্যালভিন ডিভাইডেড বাই জুল এবং আমাদের টি এর ভ্যালু ক্যালভিনেই দেওয়া আছে এবং ব্যান্ডউইডথ বলা আছে 1 মেগাহার্টজ, দ্যাট মিনস 1 ইন্টু 10⁻6 হার্টজ। এখান থেকে আমি এন এর ভ্যালুটি বের করতে পারি এবং আরেকটি দেওয়া আছে নয়েজ ভোল্টেজ, আমাদের এখানে নয়েজ ভোল্টেজ বের করতে বলা হয়েছে। নয়েজ ভোল্টেজের ইকুয়েশনের সাথে আমরা পরিচিত হয়েছি, ভিএন ইকুয়াল টু রুট ওভার 4আর কেটিবি। তাহলে এখানে 4 আর এর ভ্যালু দেওয়া আছে 50 এবং কেটিবি অর্থাৎ এন এর ভ্যালু কিন্তু এখানেই আমরা বের করেছি 4 ইন্টু 10⁻15। তাহলে কেটিবির পরিবর্তে আমরা 4 ইন্টু 10⁻15 এটি যদি সাবস্টিটিউট করে দিই তাহলে আমি নয়েজ ভোল্টেজ অর্থাৎ ভিএন এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এক্ষেত্রে এই প্রবলেমটি ছিল এখানে। আরো একটি প্রবলেম এখানে দেওয়া আছে, বলা হচ্ছে ফর এন ইলেকট্রনিক ডিভাইস
একটি ইলেকট্রনিক ডিভাইসের অপারেটিং টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তার করসপন্ডিং ক্যালভিন হবে 290 ক্যালভিন। তার ব্যান্ডউইথ দেওয়া আছে 10 কিলোহার্টজ, 10 কিলোহার্টজ, এটার বি এর ভ্যালু, ক্যাপিটাল বি এর ভ্যালু। ডিটারমাইন থার্মাল নয়েজ পাওয়ার, এন এর ভ্যালু বের করতে হবে ওয়াটে এবং ডেসিবেল মিলি ওয়াটে। আমরা জানি কিভাবে ডেসিবেল ওয়াট এবং কিভাবে ডেসিবেল মিলি ওয়াট ক্যালকুলেট করতে হয়। এবং বলা হয়েছে আরএমএস নয়েজ ভোল্টেজ বের করতে হবে যখন আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 100 ওহম এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু 100 ওহম এবং আমাদের লোড রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 100 ওহম, অর্থাৎ সেম ভ্যালু, অর্থাৎ দুটি রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজটি সমানভাবে ভাগ হয়ে যাবে। প্রথমেই আমরা চলে আসব থার্মাল নয়েজ পাওয়ারে। থার্মাল নয়েজ পাওয়ারে আমরা ওয়াটে বের করার জন্য আমাদের ফর্মুলাটি হচ্ছে 1.38 into 10 to the power minus 3, যেটি হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, কে এর ভ্যালু স্মল কে, এবং আমাদের অ্যাবসলিউট টেম্পারেচার দেওয়া আছে ক্যালভিনে 290 ডিগ্রি, এবং আমাদের ব্যান্ডউইথ দেওয়া আছে 10 কিলোহার্টজ, 10 into 10 to the power 3। সেখান থেকে আমি ওয়াটে আমাদের থার্মাল নয়েজের পাওয়ারটি ক্যালকুলেট করলাম। এখান থেকে আমরা যদি ডেসিবেল মিটারে মিলি ওয়াটে আমরা বের করতে চাই, তাহলে আমাদের ইকুয়েশনটি হবে 10 লগ বেস 10 4 into 10 to the power minus 17, অর্থাৎ এই ভ্যালু ডিভাইডেড বাই, যেহেতু মিলি ওয়াটে বের করতে হচ্ছে সুতরাং এটাকে ডিভাইড করতে হবে 1 মিলি ওয়াট দিয়ে। তাহলে 1 মিলি ওয়াটের জন্য আমরা 10 to the power minus 3 নিয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা আগে একটি স্লাইডে দেখেছি কিভাবে ওয়াট থেকে ডিবি ডেসিবেল ওয়াটে এবং কিভাবে ওয়াট থেকে ডেসিবেল মিলি ওয়াটে কনভার্ট করা যায়। সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়াটকে 10 লগ বেস 10, ওয়াটকে আমরা ভাগ করছি মিলি ওয়াট দিয়ে, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব ডেসিবেল মিলি ওয়াটে আমাদের থার্মাল নয়েজের ভ্যালু। এটি হচ্ছে আমাদের প্রবলেম এর সলিউশন। প্রবলেম বি তে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে নয়েজ ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে। আমরা নয়েজ ভোল্টেজের ফর্মুলার সাথে পরিচিত হয়েছি, Vn equal to root over 4k 4R KTB। তাহলে KTB এর ভ্যালু কিন্তু আমরা এখানে অলরেডি ক্যালকুলেট করেছি 4 into 10 to the power minus 70। এই ভ্যালুটি আমরা সরাসরি সাবস্টিটিউট করে দিব এবং আমাদের লোড রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 100। এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা বসিয়ে দিলাম। সেখান থেকে কিন্তু আমরা আমাদের আরএমএস যে নয়েজ ভোল্টেজ সেটি আমরা বের করে নিতে পারি। সেটির ভ্যালু হচ্ছে 0.127 মাইক্রোভোল্ট। এবার আমরা আরো একটি টপিকে চলে যাব, সেটি হচ্ছে সিগন্যাল টু ইন্টারফিয়ারেন্স রেশিও। সিগন্যাল টু ইন্টারফিয়ারেন্স রেশিও, এটি আমাদের সেলুলার কমিউনিকেশনে আমরা এই টার্মের সাথে পরিচিত হয়েছি এবং আমরা সেলুলার কমিউনিকেশনে পার্টিকুলারলি ডাউনলিঙ্ক অর্থাৎ ফরওয়ার্ড চ্যানেল অর্থাৎ বিটিএস থেকে মোবাইল স্টেশনে আমরা যখন কলকে ফরওয়ার্ড করি তখনই মূলত ফরওয়ার্ড চ্যানেল অথবা ডাউনলিঙ্ক চ্যানেল তৈরি হয়। তাহলে সেই ডাউনলিঙ্ক চ্যানেলের সিগন্যাল টু ইন্টারফিয়ারেন্স রেশিও ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে S ডিভাইডেড বাই R, অর্থাৎ সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই ইন্টারফিয়ারেন্সের পাওয়ার। ইন্টারফিয়ারেন্সের সোর্স যেহেতু অনেকগুলো সেজন্য আমরা এটাকে সামেশন করেছি I equal to 1 to I naught। এখানে এই ভ্যালুগুলো আমরা এক এক করে সাম করে নিতে হবে। এখানে বলে রাখা ভালো, S হচ্ছে আমাদের ডিজায়ার্ড সিগন্যালের পাওয়ার, অর্থাৎ যে সিগন্যালটি আমি ট্রান্সমিট করতে চাচ্ছি সেই সিগন্যালের পাওয়ার হচ্ছে S। I সাবস্ক্রিপ্ট I স্মল i ক্যাপিটাল I সাবস্ক্রিপ্ট স্মল i, এটি মূলত ইন্টারফিয়ারেন্স পাওয়ার কজড বাই দ্য ith ইন্টারফিয়ারিং কো চ্যানেল সেল বেস স্টেশন। আমাদের মেইন যে চ্যানেলটি অপারেটিং যে বেস স্টেশন আছে তার চারপাশে যে অন্যান্য ইন্টারফিয়ারিং যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেল বলতে আমরা ক্যাপিটাল I সাবস্ক্রিপ্ট স্মল i কে বুঝিয়েছি এবং I নট দিয়ে কতগুলো ইন্টারফিয়ারিং সেল আমাদের চারপাশে রয়েছে সেই সংখ্যাটিকে বোঝাচ্ছি, যেখানে আমরা I নট দিয়ে একটি সংখ্যাকে বোঝাচ্ছি। আমরা একটি প্রবলেমে চলে যাই, সেই প্রবলেম থেকে আরো ভালোভাবে আমরা এই সিগন্যাল টু ইন্টারফিয়ারেন্স রেশিও এই থিওরি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। একটি উদাহরণ দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে যে ক্লাস্টারের সাইজ n equal to 4, আমি 4 7 12 এভাবে বিভিন্ন ধরনের ক্লাস্টার আমি নিতে পারি, চয়েস করতে পারি। এর মধ্যে একটি ক্লাস্টারের সাইজ হচ্ছে 4 এবং সেখানে পাথ লস এক্সপোনেন্ট স্মল n এর ভ্যালু হচ্ছে 4। এখানে আমরা রিইউজ রেশিও Q আমরা জানি, Q এর ভ্যালু আমরা ইতিমধ্যে ক্যালকুলেট করেছি
এটা হচ্ছে √3n। তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমরা 4 যদি বসাই এখানে, তাহলে √3 × 4, তাহলে √4 এর 12 এর আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 3.46 আসছে। এবং এখান থেকে একইভাবে আরো একটি ইকুয়েশন, আমরা জানি q এর দুটি ইকুয়েশন রয়েছে, একটি হচ্ছে q = d/r এবং আরেকটি হচ্ছে √3n। তাহলে আমরা আরেকটি ইকুয়েশন দিয়ে দেখতে চাই যে দুটি ভ্যালু সেম হয় কিনা। তাহলে এক্ষেত্রে q এর ফর্মুলা আমরা ইউজ করছি q = d/r। এখানে d এর ভ্যালু দেওয়া আছে এবং q এর এবং r এর ভ্যালু দেওয়া আছে, যদি দেওয়া থাকে, অর্থাৎ আমাদের ডিসটেন্সটি এবং আমাদের যে হেক্সাগোনাল সেল আছে সেটির যে রেডিয়াস, সেই রেডিয়াসটি থেকে আমরা ভ্যালু বের করতে পারি। সেই ভ্যালুটি কিন্তু q এরই ভ্যালু হবে, অর্থাৎ এখান থেকে যে ভ্যালুটি আমি পেয়েছি সেই ভ্যালুই কিন্তু d/r এর ভ্যালু। এখন d/r এর ভ্যালু আমাদের প্রয়োজন হবে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বের করার জন্য। সেজন্য আমরা d/r কে q এর সাথে সেম দেখাচ্ছি, যাতে এই ভ্যালুটি আমি এখানে সাবস্টিটিউট করতে পারি। এখন আমাদের I0, অর্থাৎ আমাদের ইন্টারফিয়ারিং যে সেলগুলো রয়েছে, কো চ্যানেল ইন্টারফিয়ারিং সেল, একই ফ্রিকোয়েন্সি ইউজ করছে এরকম আশেপাশে নেইবারিং সেল কটি রয়েছে? এই সেলের সংখ্যা যদি আমরা ধরি 6, কেননা আমরা হেক্সাগনে আমরা ইউজ করছি যে হেক্সাগনের চারপাশে, হেক্সাগনের সাইড রয়েছে 4টি, হেক্সাগনে 4টি সাইড, 6টি সাইড রয়েছে, তাহলে সেই 6টি সাইড হিসেবে আমাদের ইন্টারফিয়ারিং কো চ্যানেল ইন্টারফিয়ারিং যে সেলগুলো, সেই সেলের সংখ্যা কিন্তু হবে 6। যদি আমাদের সেলের সাইজ হয়, সেলের শেপ হয় হেক্সাগোনাল শেপের, তাহলে সেক্ষেত্রে I0 এর ভ্যালু হবে 6। তাহলে সেখান থেকে আমি সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও ক্যালকুলেট করতে পারি। সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও, এখানে যে ভ্যালুটি ছিল সেই ইকুয়েশনটি আমরা এভাবে নিতে পারি, d/r টু দি পাওয়ার n, অর্থাৎ এটি হচ্ছে সিগন্যাল পাওয়ার। সিগন্যাল পাওয়ারকে আমরা ক্যালকুলেট করছি d/r টু দি পাওয়ার n। d/r এর ভ্যালু আমরা ইতিমধ্যে জানি, d/r দ্যাট মিন্স q, আর q মানেই হচ্ছে, ফর্মুলা হচ্ছে √3n। √3n এর ভ্যালু আমরা ইতিমধ্যে বের করেছি 3.46, দ্যাট মিন্স 3.46 টু দি পাওয়ার n, স্মল n হচ্ছে লস এক্সপোনেন্ট, পাথ লস এক্সপোনেন্ট। তাহলে এখানে n এর ভ্যালু 4 আছে, সেই 4টি আমরা বসিয়ে দিব, এবং I0 অর্থাৎ আমাদের সারাউন্ডে কতগুলো কো চ্যানেল ইন্টারফিয়ারিং সেল রয়েছে তার সংখ্যা হচ্ছে 6। সেখান থেকে আমি সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বের করতে পারি 24। এটি হচ্ছে একটি নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু থেকে আমি যদি ডেসিবেলে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের 10 log 10 করতে হবে। তাহলে 10 log 10 24 যদি করি, তাহলে আমাদের করসপন্ডিং সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও আসছে 13.802 ডেসিবেল, যেটি আমাদের GSM অথবা এরিকসন রিকমেন্ডেড সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও নয়। সুতরাং এই কনফিগারেশন আমরা ব্যবহার করতে পারবো না। এবার আমরা যদি খানিকটা চেঞ্জ করি, প্যারামিটারে কিছু পরিবর্তন আনি, যেমন এখানে আমরা ক্লাস্টারের সাইজ ব্যবহার করেছিলাম 4, অর্থাৎ ক্যাপিটাল N এর মান ব্যবহার করেছিলাম 4, তার পরিবর্তে পরবর্তী মান হচ্ছে 7। এবার আমরা ক্যাপিটাল N এর মান ব্যবহার করলাম 7, অর্থাৎ এটি হচ্ছে 7 সেল ক্লাস্টার, এবং পাথ লস এক্সপোনেন্টের মান আমরা নিয়ে নিলাম স্মল n এর ভ্যালু 4 এর পরিবর্তে 3, এবং আমাদের q এর ভ্যালু চলে আসলো, যেহেতু ক্যাপিটাল N এর মান চেঞ্জ হয়েছে, সুতরাং √3n। সুতরাং 3 এর ভ্যালু 7 বসালে, n এর ভ্যালু 7 বসালে আমাদের q এর মান চলে আসছে 4.58। এবং এখানে আমাদের এখনো হেক্সাগনই আছে, আমাদের সেলের শেপ হেক্সাগন, সেক্ষেত্রে আমাদের I0 এর ভ্যালু 6, এবং সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও সেক্ষেত্রে হয়ে যাবে d/r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই I0। I0 এর ভ্যালু সেম থাকলেও d/r এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, এবং স্মল n অর্থাৎ পাথ লস এক্সপোনেন্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল। দেখুন, আগে যে কনফিগারেশনে আমরা যে প্যারামিটারগুলো ব্যবহার করেছিলাম, সেখানে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও ছিল আমাদের 13 ডেসিবেল, কিন্তু এখানে আমাদের সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর ভ্যালু কিন্তু বেড়ে গেল। এখানে আমরা যে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও পাচ্ছি সেটি হচ্ছে 16। তাহলে এটিকে আমরা যদি চেঞ্জ করি,
তাহলে আমি ভুল বলছি, এখানে আমাদের ছিল 24, কিন্তু যখনই আমি এটি প্যারামিটার চেঞ্জ করে দিলাম তখন কিন্তু আমাদের নিউমেরিক্যাল ভ্যালু 24 ছিল আগে, এখন এটি 16 হয়ে গেল। এবং এটিকে যদি আমরা ডেসিবেলে কনভার্ট করি তাহলে এটি হয়ে যাবে 12 ডেসিবেল। তাহলে এখানে আগে আমাদের ছিল 13 ডেসিবেল, এখন আমাদের হয়ে গেল 12 ডেসিবেল। তাহলে এই ডেসিবেলে এটিও মূলত সিগন্যাল টু ইন্টারফারেন্স, এটিও মূলত কম। সুতরাং আমাদের প্যারামিটারগুলোতে আরও খানিকটা পরিবর্তন আনতে হবে যাতে আমাদের সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও 15 ডেসিবেলের চেয়ে বেশি হয়। এই ছিল আমাদের সেলুলার কমিউনিকেশন এবং স্যাটেলাইট কমিউনিকেশনে আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, যেটি আমরা মূলত অ্যাসাইনমেন্টে দিয়েছি। সেই অ্যাসাইনমেন্টে দেওয়া প্রবলেমগুলোর মতোই কিছু প্রবলেম আমি এখানে সলভ করে দেখালাম। আশা করি এর উপর ভিত্তি করে আপনারা অ্যাসাইনমেন্টগুলোতে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া আছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরই সাথে আমাদের অনলাইন ভিত্তিক লেকচার মডিউল EEE কমিউনিকেশন 2 শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।